বেশ মনোযোগ সহকারে আইসক্রিম খেতে খেতে আশেপাশে চোখ বুলিয়ে আমার গুন্ডা স্বামীকে খুঁজে চলছি আমি। ওনার খোঁজার একমাত্র কারণ হলো উনি নিজেই। কারণ বাসা থেকে বের হয়ে এখানে আসা অবধি সম্পূর্ণ সময়টা উনি আমার সামনে ছিল। যখন গাড়িতে বসেছি দাদা দাদির সাথে, তখন উনি নিজের গাড়ি ছেড়ে আমাদের গাড়িতে উঠে বসে পড়ে ড্রাইভারের সাথে। আমি ওনাকে আমাদের সাথে দেখে সাথে সাথে চমকে উঠে দাদিকে জড়িয়ে ধরি ওনার ভয়ে। উনি সরাসরি আমার দিকে না তাকিয়ে গাড়ির ভিতরে আয়নায় তাকিয়ে দেখে নেয় এক পলক, সাথে সাথে দুজনে চোখাচোখি হয়। আমি ভয়ে চোখ নামিয়ে নেই। পুরো রাস্তায় উনি বারবার আয়নার দিকে তাকিয়ে আমাকে দেখেছিলেন, সাথে আমিও বেশ কয়েকবার আমাদের চোখাচোখি হলেও আমি চোখ নামিয়ে নিলেও উনি নামায়নি, বরং তাকিয়েছিলেন অপলক দৃষ্টিতে। ওনার এমন দৃষ্টিতে মানে আমি বুঝতে পারিনি হঠাৎ করে ওনার কি এমন হলো যে আমাকে এভাবে দেখছে। এভাবে তাকিয়ে থেকে পরে নিজের সিটে ক্লান্তি ভরা শরীরটা এলিয়ে দিয়ে আয়নায় তাকিয়েছিল এক দৃষ্টিতে। আমরা সবাই একসাথে মলের ভিতরে আসি। উনি তখন আমাদের সাথেই ছিল, কিন্তু একটু পরে কোথায় গেল তা আমি জানি না। তার জন্য ওনাকে আর দেখতে পাইনি। সেই জন্য ওনাকে খুঁজতে চলেছি আমি। ওনাকে কোথাও দেখতে না পেয়ে হঠাৎ চোখে নিজের মতো করে আইসক্রিমের কামড় বসাচ্ছি আর বারবার চারপাশে চোখ দিয়ে উঁকিঝুঁকি মেরে ওনাকে খুঁজেছি একটু দেখার আশায়। তখনই উনি আসিফকে নিয়ে যেন বলছে কোনো বিষয়ে, সম্ভবত আমাদেরকে কড়া গার্ড করতে বলছেন। আমি ওনার দিকে তাকিয়ে ছিলাম। হঠাৎ করে কথা বলতে বলতে উনিও আমার দিকে তাকায়। এবারও দুজনের চোখাচোখি হয়ে যায়। আমার কি হলো জানি না। আমি আমার চোখ না নামিয়ে উল্টো ওনার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইলাম অপলক দৃষ্টিতে। ওনাকে কেন যেন আজ মন ভরে দেখতে ইচ্ছে করছে। মনে হচ্ছে এটাই আমার শেষ দেখা, আর হয়তো ওনাকে দেখতে পারবো না আমি। মনের মধ্যে এক অন্যরকম অস্থিরতায় ভুগছি। তাই নিজের অস্থিরতা মেটাতে ওনার দিকে তাকিয়ে রইলাম অপলক দৃষ্টিতে। আমাকে এভাবে তাকাতে দেখে হঠাৎ কথা থেমে যায় ওনার। ভুরু কুঁচকে আমার দিকে তাকিয়ে থেকে কিছু একটা ভেবে আমার দিকে তাকিয়ে থেকে হাতের ইশারায় আসিফকে চলে যেতে বলে। পরে আমার দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে এগিয়ে আসে আমার পাশে চেয়ারটায় বসে। আমি তখনও ভাবলেহীনভাবে তাকিয়েছিলাম ওনার দিকে। উনি আমাকে এভাবে তাকাতে দেখে আমার পাশে বসে একটা হাত টেবিলের উপর রাখে, তাতে হালকা ভর দিয়ে ঝুঁকে অন্য হাতটা টেবিলের উপর রাখা ছোট বলটা নিয়ে ঘোরাতে ঘোরাতে ভুরু কুঁচকে বলে, ম্যাডাম কি আমাকে পাগল বানানোর জন্য এভাবে তাকিয়েছেন মনে হচ্ছে? হুম, এমনিতে হাফ পাগল হয়েছি, আপনার পিছন পিছন চলে এসেছি। এখন কি পুরো পাগল বানানোর প্ল্যানিংয়ে আছেন? মনে রেখেন, আমাকে পাগল বানিয়ে লাভ নেই। আমি পাগল হলে আপনাকেও শান্তিতে থাকতে দিব না। দরকার হলে আপনাকে সাথে নিয়ে ঘুরবো, তারপরও ছাড় দিব না। ওনার কথা শুনে ওনাকে আমার পাশে বসে থাকতে দেখে চমকে উঠলাম আমি। উনি কখন এলো আমার পাশে? নিজের অস্থিরতা নিয়ে ওনাকে দেখবার এতটাই ব্যস্ত ছিলাম যে উনি কখন আমার পাশে বসলো আমার খেয়াল নেই। কিন্তু এখন ওনাকে আমার পাশে দেখে ভীষণ ভয় হচ্ছে। ভয়ে জড়সড় হয়ে কাচুমাচু হয়ে এদিক ওদিক তাকাচ্ছি। কেউ এসে আমাকে এখান থেকে নিয়ে যায় সেই আশায়। হাতে দুটো আইসক্রিম খানিকটা গলে যাচ্ছে, শুকনো একটা ঢোক গিলে আবারও ওনার দিকে এক পলক তাকিয়ে থেকে আস্তে করে উঠে দাঁড়াতে যাব, তখনই উনি আমাকে সহ আমার চেয়ার টেনে একদম ওনার কাছে নেয়। ওনার এমন কাছে আমি ভয়ে সিটিয়ে যাই। মুহূর্তে মনের মধ্যে একরাশ অস্থিরতা জেঁকে বসে। ভয়ে ঢোক গিলে ভীতু চোখে ওনার দিকে তাকায় উনি। আমার এমন অবস্থা দেখে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে স্বাভাবিকভাবে আমার খাওয়া আইসক্রিমটা নিয়ে খেতে খেতে বলে, এত পালাই পালাই করেন কেন ম্যাডাম? স্বামী থাকতে অন্য কাউকে খুঁজেন সবসময়, এটা তো খারাপ লক্ষণ আপনার। এবার থেকে স্বামী স্বামী করবেন আপনি, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আপনার শাড়ি পরা পর্যন্ত ঠিক ছিল, তবে এত সাজলেন কেন বলুন তো? এখন আপনাকে কি করা যায় বলুন তো ম্যাডাম? ওনার এমন কাজে আমি ফ্রিজ হয়ে গেলাম। উনি আমার একটু আইসক্রিম খাচ্ছে। ওনাকে আমি যতটুকু জানি উনি কখনো ব্লেন্ড ছাড়া কিছু ব্যবহার করে না। আর খাবারের বিষয়ে এতটা স্বচ্ছ যে একই প্লেট দিয়ে দ্বিতীয়বার খায় না, নোংরা লাগে বলে। আর সেই উনি আমার মুখে খাবার খেলো। ভাবতে আমি শখ থেকে কোমায় চলে যাচ্ছি। আমাকে এভাবে তাকাতে দেখে হালকা হাসলো উনি। পরে খানিকটা থেমে আবারও বলল, আপনি আজ এই শাড়িটা পরে অনেকটাই নাড়িয়েছেন আমাকে ম্যাডাম।
তাই আজ আপনার সব ভুল মাফ করলাম। তবে রোজ রোজ করব না কিন্তু। আপনার স্বামী যে ভালো মানুষ না সেটা তো জানেনই, তাই কষ্ট করে আর না বললাম। তবে আপনার এই সাজ সৌন্দর্য থাকবে শুধু আপনার স্বামীর জন্য, মানে আমার জন্য। আর আমি আমার জিনিস কখনো কারো পছন্দ করি না। আপনি নিজের মতো করে যতটা খুশি সাজতে পারেন, তবে সেটা বাড়ির চার দেওয়ালে বা আমাদের সীমাবদ্ধ থাকতে হবে। শান্তভাবে হুমকি দিয়ে ওনার এমন কথায় আমি আরও ভয় পেয়ে যাই। কাঁপা কাঁপা স্বরে বলে উঠি, আমি দাদি যাব, আপনাকে আমার ভয় লাগে, আমাকে দাদি যেতে দিন। আমারগুলো বলার সাথে সাথে উনি আমাকে জোরে ধমক দিয়ে বলে, দাদি যাবো কি? হ্যাঁ বল, স্বামী থাকবো। আজ থেকে কোথাও যাওয়া হবে না তোমার। তোমাকে নিয়ে শপিং করব আমি, চলো আমার সাথে। বলে আমাকে টেনে দাঁড় করিয়ে আমার এক হাত ধরে দু কদম এগিয়ে থেমে যায়। পরে আমার দিকে ঘুরে তাকায়, পরে আমাকে টেনে নিজের কাছে এনে আমার চুলগুলো দেখে ভুরু কুঁচকায়। নিজের হাতে আমার চুলগুলো নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে সবগুলো চুল হাতের মুঠোয় করে কিছু একটা করতে চাইছে, কিন্তু বারবার ব্যর্থ। আমার পুরো চুল, মাথার চুল এলোমেলো করে ফেলছে, তবু উনি নিজের কাজ সফলতা অর্জন করতে পারেনি। পরে কি করতে গিয়ে নিজের হাতে আমার সব চুলগুলো পেঁচানো ফেলে সুতো পেঁচানোর মতো করে হতাশ হয়ে আমার দিকে তাকে আহত সুর বলে, চুল বাঁধে কীভাবে? আমি পারছি না কেন? বারবার যতবার পেঁচাচ্ছি ততবার গলিয়ে যাচ্ছে, সবটা আমার হাতে পেঁচিয়ে গেছে কেন? ওনার এমন করুণ ফেস দেখে আমার কেন জানি লাগলো আজ এত কিছু একসাথে হজম করতে পারছি না আমি। ওনার হঠাৎ আমার সাথে ভালো হওয়াটা মেনে নিতে পারছি না আমি। সবটা স্বপ্নের মতো লাগছে। আচ্ছা, আমি সবটা সহ্য করতে পারবো তো? হারিয়ে ফেলবো না তো সব কিছু? আমার এমন চিন্তা ভাবনার মাঝে উনি আবারও চিন্তিত সুরে বলে উঠলেন, কী করি বলো তো? চুল দেখতে দেখতে আমি ওনার এমন কাণ্ড দেখে বোকার মতো তাকিয়েছি। পরে উনি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমার চুলগুলো ছেড়ে দেয়, আমার শাড়ির আঁচল দিয়ে আমাকে পেঁচিয়ে প্যাকেটে বানিয়ে ফেলে। পরে একটা ডিজাইনের শোরুমে এনে আমার একজন লেডিস ডিজাইনারকে দিয়ে আমার চুলগুলো বাঁধায়। মহিলাটি আমার চুল বাঁধার সময় উনি বেশ মনোযোগ সহকারে আমার চুল বাঁধা দেখছিল। মহিলাটি আমার চুলগুলো বাঁধতে বাঁধতে ওনাকে উদ্দেশ্য করে বলে উঠল, স্যার, ম্যাডাম তো দেখে ছোট, কিন্তু মন আর চোখ জড়ানোর সৌন্দর্য দিয়েছেন আল্লাহ ম্যাডামকে। এত সুন্দর চুল আমি কখনো দেখিনি, আর লম্বা অনেকটা, একদম হাঁটুর নিচে পর্যন্ত ঠেকেছে ম্যাডামের চুল। মিষ্টি হেসে মেয়েটির কথা শুনে উনি পরে আমাকে মেয়েটির সাথে পাঠায় ড্রেস দেখার জন্য। আমি শুধু বোকার মতো সবটা পর্যবেক্ষণ করে চলছি আর বোঝার চেষ্টা করছি যে কী এমন হয়েছে ওনার, যে উনি আজ এতটা স্বাভাবিক, নাকি বড় কিছু করা দান ধায় আছে। আয়নার সামনে দাঁড়িয়ে আছি আমি নিজের প্রতিচ্ছবি দেখার জন্য। আয়নার সামনে দাঁড়িয়ে আছি তেমনটা নয়, আয়নায় ওনাকে আর ডলি আপুকে একসাথে দেখা যাচ্ছে, তাই তাকিয়েছি। মনের মধ্যে কোনো রকম ফিলিংস কাজ করছে না ওদের একসাথে দেখে। খারাপ ভালো কোনটা কাজ করছে না, দুজনকে একসাথে দেখে যেটা কাজ করছে সেটা হলো তাচ্ছিল্য নিজের প্রতি। কারণ আমি সবটা জানি যে উনি ডলি আপুকে পছন্দ করে আর আপুকেই বিয়ে করতে চায়। মাঝখান দিয়ে আমি শুধু বোঝা হয়ে গেলাম ওনার জন্য। আমি ওনাকে মুক্তি দিতে চাই, খুব করে চাই ওনাকে মুক্তি দিতে। এইসব ভাবতে ভাবতে একটা দীর্ঘশ্বাস ছাড়লাম নিশ্চুপে। তারপর আবারও তাদের দিকে তাকাই। লেডিস ডিজাইনের যখন আমাকে ড্রেস দেখাচ্ছিল তখন উনি একটা পাশে দাঁড়িয়ে ফোনে মনোযোগ দিয়ে কথা বলছিল কারোর সাথে। তখনই কোথা থেকে ডলি আপু ঝড়ের গতিতে এসে ওনাকে জড়িয়ে ধরে। আকস্মিক ঘটনায় তাল সামলাতে না পারে ওনার হাতে থাকা ফোনটা নিচে পড়ে যায়। তখন আমি ড্রেস দেখায় ব্যস্ত ছিলাম। হঠাৎ আপুর অবগমনে আমার চোখ দুটো বড় বড় হয়ে গেল। পথে মাথা নিচু করে পিছন ঘুরে দাঁড়ায়। সামনে তাকাতে আবারও চোখ পড়ে ওনাদের, কারণ আমার সামনে বড় একটা আয়না রয়েছে, তাতে খুব সুন্দর করে আপু আর ওনাকে দেখা যাচ্ছে। উনি চোখ মুখ শক্ত করে দাঁড়িয়েছেন, হয়তো কোনো কারণে রেগে যাচ্ছেন। আমি আর কিছু দেখার প্রয়োজন বোধ করিনি, তাই কাউকে কিছু না বলে চুপচাপ বেরিয়ে এসে দাদির উদ্দেশ্যে। দাদিকে খুঁজে না পেয়ে দাদাজানের পাশে বসে পড়ে। আমাকে দাদাজানের পাশে বসতে দেখে হাসি মুখে আদুরে এক হাত দিয়ে জড়িয়ে ধরে নেয় দাদাজান। আমি দাদাজানের বুকে ভাবলেহীনভাবে মাথা রাখে চুপচাপ বসে থেকে। আমাকে এত চুপচাপ দেখে দাদাজান আদুরে সুরে বলে ওঠে, কি খারাপ লাগছে সোনামা? দাদাজানের কথায় আমি শুধু মাথা নাড়িয়ে
না বুঝে, মানে আমার খারাপ লাগছে না। দাদাজান আমাকে বুকে চেপে ধরে অন্য হাতে আমার মাথায় আদুরে হাত বুলিয়ে দিচ্ছে। আমি চুপচাপ বসে তাকিয়েছি। অনুভূতি আমার শূন্য। আমার কারো প্রতি কোনো রকম অভিযোগ নেই, আর নেই কোনো আশা। আমার এমন চিন্তা ভাবনার মাঝে হঠাৎ কেউ আমার পাশে বসে। এই মুহূর্তে আমার পাশে কে বসেছে তা জানার প্রয়োজন বোধ মনে করিনি। তাই আগের ন্যায় দাদাজানের বুকে ঘাপটি মেরে বসে আছি। আমাকে এভাবে বসে থাকতে থেকে পাশ থেকে কেউ বলে ওঠে, দাদা, মায়ের শরীর কি খারাপ লাগছে নাকি? আমি কি ওকে ডাক্তার ডাকবো ওর জন্য? হালকা পরিচিত কণ্ঠ কানে আসতে তখনই আমি ঘাড় ফুরিয়ে পাশ ফিরে তাকাই, দেখি চোখ পড়ে নেহাপুর বড় দেবরকে। উনি আমার পাশে বসে আছেন, চোখ মুখ হালকা চিন্তার ছাপ, হয়তো আমাকে নিয়ে। আমি ওনার চেহারা চিন্তার ছাপ। আমার এমন চিন্তা ভাবনার মাঝে দাদাজান বলে, তেমন কিছু না সাহিল, নিয়াপুর বড় দেবরের নাম। ও খানিকটা ক্লান্ত, তাই আমার কাছে এসেছে। ও আচ্ছা, আমি ভাবলাম মায়া অসুস্থ। বলে উনি সোজা হয়ে বসে পড়লেন, নিজের ফোন টিপতে লাগলেন। সাহিল ভাইয়ের সাথে আমার বেশ কয়েকবার দেখা হলো, তেমন কোনো কথা হয়নি আমাদের মাঝে, টুকটাক কথা ছাড়া। যেমন কেমন আছো, ভালো আছি, ব্যাস এইটুকু। এর ছেড়ে বেশি কিছু না। আমি সাহিল ভাইয়ের দিকে অপলক তাকিয়ে থেকে সামনের দিকে তাকাই, তখনই চোখ পড়ল ওনাকে। উনি প্রচণ্ড রেগে দুহাত মুষ্টি করে দুপদাপ পা ফেলে বেরিয়ে এসে শোরুম থেকে। পরে রেগে চোখ মুখ শক্ত করে চারপাশে নিজের চোখ বুলিয়ে কাউকে খুঁজে নিজের চোখ বুলিয়ে আমাদের দিকে তাকান। কিছুক্ষণ তাকিয়ে থেকে দৃষ্টি স্থির রেখে ভুরু কুঁচকে উনি তারপর আরও রেগে এগিয়ে এসে আমাদের সামনে। ওনাকে রাখতে দেখে আমি ভয়ে দাদাজানের বুকে মুখ লুকাই। উনি লাল লাল চোখে একবার আমার দিকে তো একবার সাহিল ভাইয়ের দিকে তাকাচ্ছেন। হয়তো সাহিল ভাই আমার পাশে বসাটা পছন্দ করেনি ওনার, যা ওনার তাকানোর মাধ্যমে বোঝা যাচ্ছে। পরে উনি গম্ভীর কণ্ঠে বলে, সাহিল, তুমি দাদির কাছে যাও। ওনার হঠাৎ আগমনে, হঠাৎ কথায় চমকে উঠে সাহিল ভাইয়া। বিস্ময়কর নজরে তাকিয়ে কিছু না বলে আমার দিকে এক পলক তাকিয়ে থেকে চুপ করে উঠে যায় সাহিল ভাইয়া। ভাইয়া যেতে উনি আমার পাশে বসে পড়েন, আমার পাশে। কিছু না বলে চুপচাপ বসে থেকে হাত মুখ শক্ত করে আর বারবার আমার দিকে তাকাচ্ছে, যা আমি না তাকেও বুঝতে পারছি। আমি ওনার এমন তাকানো দেখে ভুল করেও আমি ওনার দিকে তাকাচ্ছি না। আর কেনই বা তাকাবো? আমার কোনো রাইট নেই। আমি কেন অন্যের ভালোবাসার দিকে নজর দেবো? আমি কি ছ্যাঁচড়া নাকি? একদম তাকাবো না আমি। যাই হোক, কিছু যা হয়ে যাবে না, জাহান্নামে যাক উনি আর তার যাকে ডলি আপু, তবুও তাকাবো না আমি। মনে মনে এই শপথ করলাম। দাদানের বুকে ঘাপটি মেরে বসে আছি আমি। অনুভূতিশূন্য অবস্থা আমার। ওনাকে আমার সামনে বসে থাকতে দেখেও নিজের কেমন অসহায় অসহায় ফিলিংস লাগছে মনে। ইচ্ছে করছে সব কিছু ছিন্ন করে ওনাকে মুক্তি করে দিতে এই মুহূর্তে। তাহলে তো কলিজে শান্তি পেত। শপিং মলের সামনে দাঁড়িয়েছি আমরা। 2 মিনিট শেষ হলো, শপিং করা শেষ। তাই আমরা সবাই বাইরে এসে দাঁড়িয়েছি, কারণ গার্ডরা সবার শপিং ব্যাগগুলো গাড়িতে রেখেছেন একে একে। তাই আমরা সবাই দাঁড়িয়েছি। আমাদের সাদা করে মোট 6টা গাড়ি এসেছে। 2টো ফয়সাল ভাইদের, 2টো আমার আর নিহাপু যাব, আর 2টোতে গার্ডরা। আমি দাদির পাশে দাঁড়িয়ে সবাইকে পর্যবেক্ষণ করছি। তখনই চোখে পড়ে উনাকে। উনি বিরক্ত নিয়ে সবাইকে দেখছেন, আর নিহাপু ওনার পাশে দাঁড়িয়ে আছে খানিকটা দূরে। উনি তখন আমার পাশে বসে ছিল শপিং মলে সারাটার সময়। পরে আমি যেখানে গিয়েছি সাথে উনিও গেছেন, কিন্তু কোনো কথা বলেনি, চুপচাপ। উনি আমার পিছন পিছন চলাটা আমার জন্য ছিল একটা প্রশ্নবোধক চিহ্নের মতো। উনি এভাবে আমার পিছন পিছন কেন ঘুরছিল তা আমার জানা নেই, আর না জানতে চাই। তবে যেটা চাই সেটা হলো উনি আমার পিছনে না আসাটা। আমি ওনার দিকে তাকিয়ে থেকে এক মনে কথাগুলো ভাবছিলাম। হঠাৎ করে উনি আমার দিকে তাকায়। দুজনের চোখাচোখি হতে আমি চোখ নামিয়ে নিই, সাথে সাথে মাথা নিচু করে আস্তে করে পিছন ঘুরে দাঁড়াই, যাতে ওনাকে আর দেখতে না পারি। আমার হঠাৎ করে ঘোরাটা হয়তো ওনার পছন্দ হয়নি, তাই আমার ঘোরার সাথে সাথে কপাল কুঁচকে এলো ওনার। উনি রেগে আমার দিকে হনহন করে এগিয়ে আসতে হঠাৎ থেমে যায়, চিৎকার করে বলে, রিত, রিত নো, রিত নো, প্লিজ নো, প্লিজ রিত, ডোন্ট গো। রিত শব্দটা কানে আসতে পা থেমে যায় আমার। মুহূর্তের মধ্যে অজানা একটা ধুকপুক করে। উনি আমাকে রিত নামে ডাকছে।
রিক্তার শর্ট ফর্ম রিত। এই নামটা আমি আগেও শুনছি, কিন্তু কোথায়? আমার এমন চিন্তা ভাবনার মাঝে সামনে তাকিয়ে দেখি উনি পাগল পাগল হয়ে দৌড়ে আসছে আমার দিকে। ওনার পিছনে বাকি শক্তি হারিয়ে হয়ে দাঁড়িয়েছি আর আমার দিকে তাকিয়ে আছে। আমি ওনার এমন দৌড়ানো মানে বুঝতে পারছি না এই মুহূর্তে, কারণ আমি যখন ওনার দিক থেকে পেছন ঘুরে দাঁড়াই তখনই চোখে পড়ে রাস্তায় একটা ছোট্ট বিড়াল গায়ের নিচে চাপা পড়ে যাচ্ছিল। সেটাকে বাঁচাতে দৌড় দিলাম মেন রাস্তার দিকে। আর যাই হোক, বিড়ালের বাচ্চা তো আর মরতে দিতে পারি না, তাই আমার সব চিন্তা ভাবনা পিছন ফেলে আবারও এগোতে যাব, তখনই থেমে যায় আমার পা। ওনার দৌড়। পাগল পাগল হয়ে দৌড়েও মায়াকে বাঁচাতে পারেনি রিত। ঝড়ের গতিতে দৌড়াতে দৌড়াতে হঠাৎ থেমে যায় মায়ের নিতান্ত দেহটা রাস্তায় পড়ে থাকতে দেখে। তখন মায়া যখন আবারও দৌড় দিতে যাবে, তখন দ্রুত গতিতে একটা ট্রাক এসে ভারী মারে মায়াকে। মায়া যে বাড়ি খেয়ে উড়িয়ে গিয়ে সামনে আসা কারের উপর পড়ে। কারটার সামনে থাকা কাচের মধ্যে ভারী খেয়ে ছিটকে গিয়ে পড়ে রাস্তার মাঝ উপরে হয়ে, দু হাত সামনে দিয়ে দুই দিক সাইডে। মায়া রাস্তায় পড়ার সাথে সাথে মাথা রক্তের সারাটা রাস্তা পৌঁছতে থাকে। হৃদ এই দৃশ্য দেখে থেমে দৌড়ে এসে মায়ের সামনে ধপাস করে হাঁটু গেড়ে বসে পড়ে বেহালিভাবে, নিজের হাত দুটো নিজের দুই হাঁটুর উপর। এরকম অনুভূতিভাবে তাকিয়ে থাকে মায়ের রক্তমাখা মুখের দিকে। হৃদ একবার রক্ত মাছ মাখানো রাস্তার দিকে তো একবার মায়ের দিকে। মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, শুধু তাকিয়েছে মায়ের মুখে। মায়া আদু আদু চোখ খোলা রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। চোখের পাতা ছুঁয়ে ছুঁয়ে রক্ত ফোঁটা রাস্তায় পড়ছে, আর ঠোঁট দুটো হালকা করা, যার জন্য টেনে টেনে জোরে জোরে হালকা শব্দ করে শ্বাস নিচ্ছে আর অস্ফুট সুরে কিছু একটা বলার চেষ্টা করছে। হৃদ অনুভূতি হয়ে টেনে মায়াকে নিজের কোলে নিয়ে আসে। মায়াকে অস্পষ্ট সুরে কিছু বলতে দেখেও আস্তে করে নিজের কানটা মায়ের মুখের কাছে রাখে। তখনই আমার থেমে থেমে অস্ফুট সুরে আটকে আসে গলায়, আস্তে করে বলল, আজকে থেকে আপনি মুক্ত। আমি নামক কেউ আপনাকে আর বিরক্ত করবে না। একদিন আমি আপনাকে বলেছিলাম যে আমিও একদিন আমারও আসবে দিন, সেদিন আমি বড্ড স্বার্থপর হব, আপনাকে ছেড়ে চলে যাব। আজ ছেড়ে চলে গেলাম, স্বার্থপর হয়ে চলে যাচ্ছে আপনাকে ছেড়ে। আর হয়তো নিঃশ্বাস জোরে টেনে বাকি কথাগুলো বলার আগে মায়ের নিঃশ্বাস থেমে যায়। হৃদ আঁকড়ে ধরে হাতটা হঠাৎ নিচে পড়ে যায়। হৃদ মায়ের কথাগুলো শুনে মায়াকে নড়াচড়া করতে না দেখে হঠাৎ যেন বড্ড উন্মাদ হয়ে যায়। কি করবে কিছু বুঝতে না পারে মায়াকে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরে পাগলের মতো আচরণ করতে লাগে। এই তুমি আমার সাথে এমনটা করতে পারো না, তুমি আমাকে ছাড়তে পারবে না, আমি তোমাকে ছাড়তে দেবো না। বউ আমার দেখ না, আমার কেমন জানি লাগছে, আমার কলিজা কেঁপে উঠছে, আমার ভীষণ ভয় করছে। রিত তুমি আমাকে তোমার শাড়ি আঁচলে নাও না রিত প্লিজ। থেমে গেল হৃদের জীবনপথ, রয়ে গেল না বলা অসংখ্য অনুভূতি ও মনের কথাগুলো। জানা নেই কখনো হৃদ তার মনের কথাগুলো হৃদের পর্যন্ত পৌঁছাতে পারবে কিনা। মাঝ রাস্তায় মায়ের নিতান্ত দেহটা জাপটে ধরে চিৎকার করছে হৃদ। কী হয়েছে তার সাথে কিছু বোধগম্য হচ্ছে না তার। এমন মুহূর্তে হৃদের কেমনটা লাগছে তা ভাষায় প্রকাশ করতে পারছে না। নিজেকে বড্ড উন্মাদ আর পাগল লাগছে। বুকের ভেতর দুমড়ে মুচড়ে যাচ্ছে, মনে হচ্ছে কেউ তার বুকে ছুরি দিয়ে আঘাত করছে ক্রমাগত। নিঃশ্বাস যেন বন্ধ হয়েছে, হা করেও নিঃশ্বাস নিতে পারছে না। হৃদের এমনটা মনে হচ্ছে সে যে করে হোক তার মেয়েটাকে চাই, নয়তো সে গোটা দেশটাকে জ্বালিয়ে দিবে, সব কিছু ধ্বংস করে দিবে, আরও অনেক বেশি হিংস্র হয়ে উঠবে যদি তার হৃদ তার কাছে ফিরে না আসে। মায়েকে সে যতই অত্যাচার করুক না কেন, কখনো তার থেকে মায়েকে দূরে থাকতে দেয়নি, কারণ মায়ের সাথে দ্রুততা কখনো মেনে নিতে পারেনি হৃদ। তাই মায়েকে এক প্রকার বন্দি করে রেখেছিল তার জীবনে। মায়েকে হারানোর ভয়ে মায়ের জীবনের সব কিছু হৃদ তার নিজের দখলে নিয়েছিল অনেক আগে। এতটা দখলে নিয়েছিল যে মায়ের পাশে কোনো রকম মানুষ পছন্দ করতো না। এর জন্য মায়াকে বডিগার্ড দেয় হৃদ। মায়ের প্রতিটা মুহূর্তে খবর নিয়েছে হৃদ। মায়ের কোনো কাজেই হৃদের কোনো সমস্যা ছিল না, কিন্তু মায়া যখন হৃদকে ছেড়ে অন্য ছেলের সাথে মিশত,
বা হৃদকে ছেড়ে যাওয়ার কথা বলতো, তখনই হৃদ সেটা মেনে নিতে পারতো না। তার ভেতরে থাকা অস্থিরতা চাতক পাখিটার মতো লাফাতে থাকতো আর রেস ধরে মায়াকে ভয় দেখাতো। নিজের অনুভূতির সাথে পরিচিত ছিল না বলে মায়াকে আর নিজের সময় দিচ্ছিল হৃদ, নিজের ফিলিংসের সাথে পরিচয় হওয়ার জন্য। কিন্তু মাঝে মাঝে মায়ের কিছু পাগলামের জন্য হৃদ তাকে ভয় দেখাতো। মায়ের হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়, স্তব্ধ হয়ে যায়। সবাই শকড হয়ে ফ্রিজ হয়ে দাঁড়িয়েছে, কারো মুখে কোনো কথা নেই। হঠাৎ করে এমনটা হয়ে যাবে করে বিশ্বাস করতে পারছে না। হৃদ মায়াকে জাপটে ধরে কান্না করতে করতে খানিক বাদে সবাই দৌড়ে এসে মায়ের পাশে পড়ে। হেনা খান মায়ের অবস্থা দেখে চিৎকার করে প্রচণ্ড উত্তেজিত হয়ে কাঁপা কাঁপা গলায় মায়ের পাশে বসতে বসতে বলে, আমার সোনামা কী হয়েছে? ও গায়ে এত রক্ত কেন হৃদ? ওকে বল না, ওর দাদি খুব ভয় পাচ্ছে এত রক্ত দেখে। ওকে বল না আমাকে জড়িয়ে ধরতে, আমার হাত পা কাঁপছে হৃদ। ওকে বল আমার কাছে আসতে। ও তো তোকে ভয় পায়, তাহলে ও তোর বুকে শুয়ে আছে কেন? আমার বুকে শুতে বল না প্লিজ। অযোধ্যারা চোখের পানি পড়তে পড়তে মুহূর্তে হৃদ চুপ হয়ে যায়। কার সাথে কোনো কথা না বলে হেনা খানের কথা শুনে দু হাত শক্ত করে জড়িয়ে ধরে মায়াকে নিজের বুকে। আর হেনা খান এদিকে এমনভাবে তাকায় যেন মায়াকে কিছুতেই দিবে না হেনা খানকে। যতই কিছু হোক না কেন মায়া তার বুকেই থাকবে, একদম দিবে না কাউকে তার হৃদকে নিয়ে যেতে তার বুক থেকে। আরাব খান মিসেস হেনা খানের পাশে ধপ করে বসে পড়ে আর অশ্রুসিক্ত চোখে মায়ের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা হাতটা বাড়িয়ে দিতে হৃদ মায়াকে নিয়ে নড়ে চড়ে ওঠে আর তার দাদাজানকে ছুতে দিচ্ছে না। যদি দাদাজান হৃদের থেকে মায়াকে আলাদা করেই দেখে তাই। আরাব খান অশ্রুসিক্ত চোখে অসহায় মতো তাকিয়ে আছে হৃদের দিকে। তখনই পাশ থেকে কেউ ধপাস করে আরাব খানের গায়ে ঢলে পড়ে। আরাব খান চমকে হাঁটু কাছে তাকাতেই চোখে পড়ল নিজের স্ত্রীর সেন্সলেস দেহটা। উনি জানতো এমনটা হবে, তাই আরাব খান কান্না করতে করতে হেনা খানকে নিয়ে কোলে মাথাটা রাখে। হেনা খান নিজের সোনামার অবস্থাটা মেনে নিতে পারেনি, তাই অজ্ঞান হয়ে গেছে। ফয়সাল, সাহেল, আয়নের বাবা মিলে সবাই হাসপাতালে নিয়ে যায় আর ব্যবস্থা করে। মায়াকে হৃদের থেকে আলাদা করতে পারেনি। হৃদ গাড়ির ভিতর সারাটা রাস্তা মায়াকে দু হাতে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরে। হৃদের সারা শরীর মায়ের রক্তে ভেসে যাচ্ছে। হৃদ গাড়িতে বসে কারোর সাথে কথা বলছে না। হৃদের অনুভূতি শূন্য হয়ে আসছে, তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিচ্ছে, তাই সে পাথরের মতো শক্ত হয়েছে। হসপিটাল কেবিনে বাইরে বসে আছে সবাই। সবার চোখ শুধু কষ্ট আর চিন্তার ছাপ। কী থেকে কী হয়ে যায় কেউ বুঝতে পারে না। মায়াকে কিছুক্ষণ আগে কেবিনের ভিতরে ঢুকানো যায়। মায়াকে ঢাকার সবচেয়ে নামি দামি হসপিটাল অ্যাপোলোতে আনা আছে। এখানে দেশ বিদেশে বড় বড় ডাক্তাররা আছে, তাই বডিগার্ডরা সবাই একপাশে দাঁড়িয়ে আর মায়ের বডিগার্ড সবাই কান্না করছে মায়ের সাথে। আশিক তার পাতানো বোনের জন্য বুক ফেটে চিৎকার বেরিয়ে আসে কষ্টে। আর আসিফ এক দৃষ্টিতে তাকিয়েছে হৃদের দিকে। আসিফ ভেবে পাচ্ছে না হৃদ মায়ের ছোট ছোট বিষয়গুলো নিয়ে ভীষণ হাইপার, কতটা পাগলামি করছে মায়ের জন্য সে সবটা দেখেছে। কিন্তু আজকে যা হয়েছে তা কিছুতেই মেনে নেবে না হৃদ। এতটা শান্ত হয়ে বসে আছে বলে নিশ্চিত কোনো অজানা ঝড় তুলবে হৃদ, যার কারণে এখন এতটা স্থির। হৃদ চুপচাপ বসে আছে কর্নারে একটা বেঞ্চে মধ্যে, নিজের দু হাত মাথা চেপে ধরে ঝুঁকে ফ্লোরের দিকে থাকে। তখন অনেক কষ্টে মায়াকে হৃদের থেকে আলাদা করেছে আরাব খান। মায়ের সাথে কেবিনে ভিতরে ঢুকতে চেয়েছিল, তবে আরাব খান অনেক কষ্টে বুঝিয়ে হৃদ যদি মায়ের সাথে যায় তো মায়ের আরও বেশি ক্ষতি হবে। ডাক্তার তখন কিছুই করতে পারবে না, তাই সে বাধ্য হয়ে মায়েকে যেতে দিছিল। হৃদের এমন চিন্তা ভাবনার মাঝে ডাক্তার মায়ের কেবিন থেকে হতভম্ব হয়ে বেরিয়ে এসে আরাব খানের সামনে এসে দাঁড়ায়। সবাইকে এক পলক দেখে ভয়ে সিটিয়ে যায়, কারণ এখানে সবাই খান পরিবারের সবাইকে চেনে। বিশেষ করে হৃদ সম্পর্কে পুরো বাংলাদেশ অবগত। এক কথায় হৃদকে মাফিয়া বলা যায়। তাই ডাক্তার হৃদকে এক পলক দেখে ভয়ে কাচুমাচু করতে করতে আরব খানের উদ্দেশ্যে বলে, পেশেন্টের অবস্থা খুব খারাপ, মাথায় আঘাত পেয়েছে প্রচণ্ড এবং অতিরিক্ত রক্তক্ষরণে জ্ঞান হারায় অনেক আগে, তাই পেশেন্টের বাঁচার চান্স মাত্র 5%। তাও ভালো করে বলতে পারছেন না, আল্লাহকে ডাকেন পেশেন্টকে বাঁচানো। বাকি কথাগুলো বলার ক্ষমতা হলো না আর ডাক্তার। তার আগে ঝড়ের গতিতে হৃদ আসিফের কোমর থেকে বন্দুকটা নিয়ে ডক্টরের কলার চেপ ধরে প্রচণ্ড জোরে দেওয়ালের সাথে চেপে দিল।
মুখের ভিতর ঢুকে হাতে থাকা বন্দুকটা চেপে ঢুকে পড়ল। ডক্টরকে দেওয়ালের সাথে চেপে ধরে সাথে সাথে দেওয়ালে নিজের মাথা বাড়ি খায়। হৃদের হঠাৎ এমন কাজে ভয়ে সেটে যায় ডাক্তার। হৃদ কিছু বলার মতো সাধ্য নেই ডাক্তারের, তাই তিনি শুধু ভীত চোখে তাকিয়েছেন হৃদের দিকে। তখনই হৃদের চোখে মুখে হিংস্রতা ফুটে ওঠে। মুহূর্তে অগ্নিরূপ ধারণ করতে দাঁতে দাঁত চেপে বলে, হারামির বাচ্চা, তুই আমার বউয়ের বাচ্চা মরার টিকিট দিবি? তোর কাছে আমি বাচ্চা মারার টিকিট নিতে আসিনি, আমার বাচ্চা বউকে সুস্থ করে তোল। আমার হৃদ কষ্ট পাচ্ছে ভীষণ, তাই তোর কাছে এসেছি। নাকি ট্রিটমেন্ট নিতে? হারামি! বউ আমার রক্ত সহ্য করতে পারে না, তাই তো জ্ঞান হারিয়েছে। তাড়াতাড়ি ঠিক কর আমার বউকে, বউ ছাড়া আমার ভালো লাগে না। তুই তাড়াতাড়ি আমার বউকে ঠিক কর, হারামির বাচ্চা। হৃদ টকবগে রক্তলাল চোখে আরও খানিকটা ডাক্তারকে নিজের কাছে এনে দাঁতে দাঁত চেপে বলল, বউই নয় তো তুইও নেই। আমার বউয়ের টিকিট আমাকে দিচ্ছিস, তাই না? এখন যদি তোকে আর তোর ফ্যামিলি সহ মরার টিকিট ধরিয়ে দেই আমি, তাহলে কেমন হবে? তোর দুটো মেয়ে আছে না, শুধু স্কুলে পড়ে। আমার বউ ঠিক না হলে সব কয়টার লাশ পড়বে একসাথে, সাথে তোর এই বিশাল বড় হসপিটাল একদম শেষ করে দিব। এই হসপিটাল ভেঙে গলিতে দিয়ে দিব, একটা ইটও আস্ত থাকবে না। যদি বউ আমার ঠিক না হয় তাহলে সব কয়টা ডাক্তারকে উপরে টিকিট ধরিয়ে দিব না শেষ শেষে। এবার যা। হৃদ আকস্মিক ঘটনায় উপস্থিত সবাই ভড়কে গেল। হৃদ হঠাৎ করে ডাক্তারের মুখের ভেতর বন্দুক ঢোকাবে কেউ বুঝতে পারেনি। যখন বুঝতে পারে হৃদ কে করছে, তখন দ্রুততার সঙ্গে আরব খান হৃদের কবজি টেনে নিয়ে আসে নিজের সামনে। হৃদ থেকে ডাক্তার ছাড়া পেতে যেন হাঁপ ছেড়ে বাঁচল। লম্বা লম্বা নিঃশ্বাস ফেলে নিজেকে ঠিক করলো। পরে ভীত চোখে হৃদের দিকে তাকায় ডাক্তার। তখনই আরব খান হৃদকে সামনে দাঁড় করে আর হাতে ইশারায় ডক্টরকে মায়ের কাছে যেতে বলে। পরে আরব খান কপট রাগ দেখে বলে, পাগল হয়ে গেছে রে, কী করছিস তুই? শামীম, এর কী দোষ? ও যা বলছে সত্যি। আরব খানের কথা শুনে হৃদ ঠিক রাখতে পারল না। হৃদ হঠাৎ করে যেন শরীরের রক্ত সব টক বগে ওঠে। মায়াকে হারানোর কথা কিছুতেই মেনে নিতে পারছে না হৃদ, তাই সারা শরীর যেন রাগে রিরি করছে। এই প্রচণ্ড উত্তেজনা হয়ে পাশে থাকা বড় ফুলের টবটাকে সজোরে আছাড় মারে। পরে একের পর এক ভাঙচুর করতে থাকে হাসপাতালের মধ্যে। এটা সেটা যা করেছে ভাঙচুর করছে আর চিৎকার করছে, আমার হৃদকে চাই। পুরো হসপিটাল আধ ঘন্টা ধরে হাসপাতালে ভাঙচুর চলছে। হৃদ সেই থামাতে চাচ্ছে, তাকে হিতাহিত জ্ঞান হারায় আঘাত করছে, কেউ থামাতে পারছে না হৃদকে। হৃদের মায়ের জন্য এতটা পাগলামি করবে কেউ বুঝতে পারেনি। সবাই স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে, কারো মুখে কোনো কথা নেই। সবাই শুধু দাঁড়িয়ে দেখছে। হৃদ হাসপাতালে সব কিছু ভাঙচুর করতে করতে অনেকটা ক্লান্ত। তারপর ভাঙচুর করে চলছে না, হৃদ অনেকটা হাঁপিয়ে উঠছে। হৃদকে হাঁপাতে দেখে আসিফ এগিয়ে এসে ধরতে নিলে আসিফ আঘাত করে বসে। হৃদ আসিফকে আঘাত করতে দেখে আরব খান নিজের রাগ দমিয়ে রাখতে পারে না। হৃদকে টেনে সামনে দাঁড় করে ঠাস করে চড় বসিয়ে দেয় হৃদের গেলে। রাগি চোখে তাকিয়ে থেকে হৃদের দিকে। হৃদ জীবনে প্রথম নিজের দাদা ভাইয়ের কাছে থেকে চড় খেয়ে মুহূর্তে শান্ত হয়ে যায়। সাথে সাথে বাকি সবাই অবাক হওয়া দৃষ্টিতে তাকিয়ে থাকে। হৃদ কিছুক্ষণ তার দাদা ভাইয়ের দিকে তাকে হঠাৎ করে আরব খানের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। কান্না করতে করতে বলে, আমার হৃদকে চাই দাদা ভাই, ওয়ান হার অ্যাট এনি কস্ট। আমার নিঃশ্বাস বন্ধ হয়েছে দাদা ভাই, ওকে ছাড়া আমি নিঃশ্বাস নিতে পারছি না। আমার অনেক না বলা কথা আছে যা ওকে বলতে হবে, বোঝাতে চাই আমি ওর বিষয়ে। আজকে সন্ধ্যায় যতটা শিওর হয়েছি, এখন আরও বেশি শিওর হলাম সে আসলে আমার কি চাই হৃদ থেকে। তাই আমার ওকে অনেক প্রয়োজন, নয়তো আমি আর বাঁচতে পারবো না, মরে যাব একদম। তাই আমাকে আমার হৃদকে এনে দাও দাদাভাই, আই নিড হার। আমি বড্ড অসহায়। আমার হৃদ আমার কাছে অনেক রাগ করছে, তুমি ওকে বোঝাও। আমার সাথে রাগ করে থাকতে না, আমি এর পাচ্ছি না, আমার বুকে ব্যথা করছে, আমি পাগল হয়ে যাচ্ছি। হৃদের কথাগুলো শুনে মুহূর্তে সবার চোখে পানি চলে আসে। যে এই ছেলেটা সবাইকে কান চলে জীবনে কখনো এক ফোঁটা চোখের জল পড়েছে কিনা সন্দেহ। আর আজ এই ছেলে মায়ের জন্য কতটা পাগলামি করছে, এতটা কান্না করছে দেখে হু হু করে কেঁদে ওঠে, কান্না করে। হৃদের ফুপু নিয়া ফিয়া পরে দুদিকে
দুহাতে মুখ চেপে ধরে কান্না করতে লাগলো। তারা কেউ মায়ের অবস্থা মেনে নিতে পারছে না। তারপর আবার ঈদের পাগলামি। হেনা খান অজ্ঞান অবস্থায় অন্য কেবিনে শুয়ে দেওয়া হয়েছে। অতিরিক্ত উত্তেজনার জন্য অজ্ঞান হয়ে গেছে, তাই ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয়েছে। 3 ঘন্টার আগে উঠবে না। মায়েকে নিয়ে ব্যস্ত থাকে কেউ, আর আয়ানকে মায়ের অ্যাক্সিডেন্টের কথা জানাতে পারেনি। তাই কিছুক্ষণ আগে ফোন করে আয়ান মায়ের কথা বলেই সাথে সাথেই ফোন কেটে দেয় ফিয়া। আরাফ খান ঠোঁট কামড়িয়ে নিজের কান্না আটকিয়ে হৃদকে বসা থেকে টেনে দাঁড় করায়। পরে সাথে সাথে হৃদকে নিজের বুকের সাথে জড়িয়ে নেয়। হৃদকে বুকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছে আরাফ খান। নিজের সোনা বাবাকে কি বলে সান্ত্বনা দেবে জানা নেই। নিজের ঠোঁট কামড়ে কান্না চেপে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্রমাগত। কারণ এই মুহূর্তে হৃদ সান্ত্বনা দেবার মতো কোনো ভাষা তার কাছে নেই। তিনি নিজের এই মুহূর্তে বড্ড অসহায়। তার সোনামাকে বাঁচানো যাবে কি না নিজেও জানা নেই। যদি মায়াকে বাঁচানো যায় তাহলে খান পরিবারের নেমে আসবে এক ঘোর অন্ধকার, আর সেই অন্ধকারে নেতিয়ে যাবে পুরো পরিবার। আর স্ত্রী হৃদ আয়ানকে হারাতে হবে তাকে। তাদের প্রাণটা রয়েছে এই মেয়েটার মধ্যে। হৃদ এতটাই পাগলামো করবে ভাবতে পারেনি আরাফ খান। তিনি প্রায় আগে বুঝতে পেরেছেন যে হৃদ মায়ের প্রতি দুর্বল অনেকটা, কিন্তু এতটা দুর্বল ভাবতে পারেনি তিনি। হৃদ শক্ত মনের মানুষ হয়েও যদি এতটা পাগলামো করে, তাহলে তার স্ত্রীকে কি করে বাঁচবে? মায়ের পরিবারকে বা কী বলবে? হসপিটালে আসার পর মায়ের পরিবারকে জানানো হয়েছে মায়া অ্যাক্সিডেন্ট করেছে। এতক্ষণে তো বেরিয়ে গেছে ঢাকার উদ্দেশ্যে, সবটা কীভাবে সামাল দেবে? তিনি নিজেই ভেঙে পড়ছেন। তার সোনামার অবস্থা থেকে চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু পাচ্ছে না। কারণ তাকে এখন সবটা সামলাতে হবে। বউ নাতনিকে আগলে রাখতে হবে, নয়তো বড় কোনো অঘটন ঘটতে পারে। তাই তার নিজের শক্ত রাখতে হবে। আরব খানে এমন এসব চিন্তা ভাবনার মাঝে ডাক্তার শামীম আবারও মায়ের অপারেশনে সার্চলাইট থিয়েটার থেকে বের হয়ে আসে হম্বিতম্বি হয়ে। পরিবেশটা এক পলক চোখ বুলিয়ে নিজের জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে কিছুটা সাহস জুগিয়ে কাঁপা কাঁপা সুরে আরব খান বলে, স্যার পেশেন্টের অবস্থা ভালো নেই, ইমিডিয়েটলি অপারেশনে সার্চলাইট নিতে হবে, নয়তো আমরা পেশেন্টের 5% বাঁচার শিওর দিতে পারবো না। ওনার মাথায় একটু বেশি আঘাত, তবে শরীরে তেমন কোনো আঘাত পায়নি। হাতে পায়ে একটু লেগেছে, মানে গাড়ির কাজ ভেঙে ঢুকে গেছে আর কি। সেখানে আমাদের ডক্টর ব্যান্ডেজ করে দিয়েছে, কিন্তু পেশেন্টের মাথা। বাকি কথাগুলো বলার আগে ডাক্তার শামীম নিজের বাহু চেপে ধরে চিৎকার করে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। ডাক্তার হাতে গুলি করা হয়েছে, তাই সে মাটিতে লুটিয়ে পড়ল। আর ডাক্তার আর ডাক্তার সামনে অগ্নিরূপ নিয়ে দাঁড়িয়েছে হৃদ। হাতে থাকা বন্ধু থেকে এখনও ধোঁয়া বেরোচ্ছে, চোখ মুখ হিংস্রতায় ফেটে উঠছে। হঠাৎ করে হৃদ ডক্টরকে শ্যুট করে বসবে, কেউ সেটা ভাবেনি। মুহূর্তে সবার চোখে মুখে আতঙ্ক আর ভয় ছেয়ে গেল হৃদের কাছে। আর আরব খান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, পাথরের মুক্ত শক্ত। তখনই হৃদ রাগে গজগজ করতে করতে ডাক্তার কলার চেপে ধরে ওঠাতে ওঠাতে বলে, কে রামলীলা কাহিনী শুরু করছিস রে ডাক্তার? তুই বারবার আমার বউকে টিকিট দিচ্ছিস। তোকে বলেছিলাম না আমি টিকিট না দিলে শালার বেটা? তাও দিলি। এবার নে, আমি তোকে টিকিট দিয়ে দিচ্ছি। এক আর তোর কলিজা কত বড় রে ডাক্তার? তুই আমার বউকে ছুঁয়ে ব্যান্ডেজ করে দিলি। একবারও আমার কথা তোর মাথায় আসলো না হারামির বাচ্চা? তোর ওই মাথাটা ফুটো করে দিব আমি। বলে হৃদ ডাক্তারের কপালে বন্দুক তাক করলো। পাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ শুনে থেমে যায়। ডাক্তার রেবা দ্রুততার সাথে এগিয়ে আসে হৃদের সামনে। পরে একটা শুকনো ঘোর গিলে নিজেকে স্বাভাবিক করে হৃদকে উদ্দেশ্য করলো, মিস্টার খান, ডাক্তার শামীম আপনার বউকে ছুঁয়ে দেখেনি। আমি ডক্টর শামীমের সিনিয়র ডাক্তার। আমি আপনার বউয়ের ব্যান্ডেজ হাতে পায়ে ব্যান্ডেজ করে দিচ্ছি। আর আমি আপনার বউকে অবজারভেশনে রেখে ফাইল রেডি করছিলাম। ডক্টর শামীমকে পাঠিয়েছিলাম আপনাদের সাথে কথা বলতে। পেশেন্ট তাড়াতাড়ি অপারেশনের সার্চলাইট নিতে হবে, কিন্তু আপনি এরকম পাগলামি করলে আপনার বউয়ের আরও ক্ষতি হবে। আমার আমাদের কাজ করতে পারবো না। আপনি বিষয়টা বোঝার চেষ্টা করুন প্লিজ। আমাদের হাতে খুব কম সময় আছে। আপনার যদি কোনো পুরুষ ডাক্তার পছন্দ না হয়, তবে আমাদের এখানে অনেক দক্ষ সিনিয়র মহিলা ডাক্তার আছে, তাদের নিয়ে আমি আপনার বউয়ের অপারেশন করব। তবু আপনি নিজেকে শান্ত রাখুন। আপনার শান্ত থাকাটা আমাদের জন্য জরুরি। প্লিজ বোঝার চেষ্টা করুন। হৃদ মহিলাটির কথা শুনে চোখ মুখ শক্ত করে তাকায় মহিলাটির দিকে। পরে এক পলক মহিলাটির গলায় ঝুলে থাকা আইডি কার্ডটা দেখে নিয়ে
পাশে থাকা চেয়ারে তুলে সজোরে আছাড় মেরে ফ্লোরে পড়ে চিৎকার করে বলে, আমি কাউকে বিশ্বাস করি না। আমার হৃদ আমার কাছে থাকলে ঠিক থাকবে। আমার হৃদকে এক্ষুনি আমার কাছে নিয়ে আসুন। আমার হৃদ আমার কাছে থাকবে, কোনো অপারেশন করা লাগবে না ওর। আমি এক্ষুনি নিয়ে যাব ওকে। এখান থেকে লাগবে না ওর কাউকে। আমার হৃদ আমার সাথে থাকবে। বলেই তেড়ে যায় মায়ের কেবিনের দিকে। মায়েকে নিজের সাথে করে নিয়ে যাবে। হৃদের এমন পাগলামি দেখে আরব খান দ্রুততার সাথে আসিফ আর আশিককে বলে হৃদকে আটকাতে। তারা আরব খানের কথা মতো সবাই মিলে হৃদের দুই বাহু, কোমর, ঘাড় শক্ত করে চেপে ধরে, যাতে করে হৃদ ছুটতে না পারে। কিন্তু এদের জন্য হৃদকে থামাতে পারছে না কেউ। হৃদের শক্তির সাথে কেউ পেরে উঠছে না। সবার সাথে ধস্তাধস্তি। সবাই হৃদকে যার যার মতো করে শক্তি দিয়ে টেনে আটকে রাখছে। হৃদ এই মুহূর্তে বড্ড উন্মাদ হয়েছে তার হৃদের জন্য। তার মনে হচ্ছে হৃদ থেকে তার বাচ্চা বউকে নিয়ে যেতে চাইছে। তাই সে নিজের হৃদয়ের জ্ঞান হারিয়ে ফেলছে। আর শুধু একটাই কথা আসছে, সে তার হৃদের কাছে ভালো থাকবে, আর কারো কাছে নেই। আরাফ খান হৃদকে আটকে ডক্টর রেবাকে দ্রুততার সঙ্গে তাড়া দিয়ে বলল মায়াকে অপারেশন থিয়েটারে নিয়ে যেতে। আর তার স্বামীকেও চিৎকার করে বলল, ডক্টর রেবা দ্রুত নিজের মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে ডাক্তার শামীম কয়েকজন নার্স দিয়ে অন্য কেবিনে পাঠায় চিকিৎসার জন্য। পরে এক পলক হৃদের দিকে তাকিয়ে ভয়ে দ্রুত স্থান ত্যাগ করে। আর মনে মনে ভাবে, এই মেয়ের যদি কিছু হয় তো কি তাণ্ডব লীলা ঘটবে কে জানে। হৃদ যে কাউকে ছাড়বে না তা ভালো করে বুঝতে পারছেন তিনি। সত্য বলাতে যে ডাক্তারের উপর গুলি করে বসে, আর এই মেয়ে যদি না বাঁচতে তবে কি হবে সবার। আর কিছু ভাবতে পারল না ডাক্তার রেবা। ভয়ে দ্রুততার সঙ্গে মায়ের কেবিনে চলে যায়। পরে মায়াকে রেডি করে হাসপাতাল অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার জন্য বের করে হৃদের সামনে নিয়ে যেতে হৃদ মায়াকে শোয়া অবস্থায় দেখে আরও একদম পাগলামে বেড়ে যায় হৃদের। হৃদ সবার সাথে ধস্তাধস্তি করে চলছে নিজেকে ছোটানোর জন্য, আর সাথে প্রচণ্ড উত্তেজিত হয়ে চিৎকার করছে মায়ের জন্য। সবাই সবটা শুধু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে দেখছে। মায়াকে অপারেশনের সার্চলাইটে নিয়ে যাওয়ার পর কেবিনের দরজা লক করে দেয়। এতে করে আরও খেপে যায় হৃদ। নিজের সর্বস্ব শক্তি দিয়ে নিজেকে দৌড়ায়। দৌড়ে মায়ের অপারেশন থিয়েটারের দরজায় জোরে জোরে ধাক্কাতে নিজের বাহু দিয়ে জোরে জোরে লাথি মারতে লাগলো কেবিনের দরজা ভাঙার জন্য। আর নিজের সর্বশক্তি দিয়ে চিৎকার করতে থাকে যে তার হৃদকে তার কাছে নিয়ে দিতে হবে। তারা কেন তার হৃদকে নিয়ে যাবে? হৃদের ধারণা সব ডাক্তাররা মিলে তার বউকে কেবিনের ভিতর মেরে ফেলবে। শুধু হৃদেই পারবে তার বউকে বাঁচাতে। তাই তার প্রচণ্ড উত্তেজনা কাজ করছে। হৃদ আর কেবিনের দরজা ধাক্কাচ্ছে। আরাব খান সবটা সহ্য করতে না পেরে আবারও হৃদকে টেনে চড় মারে। হৃদ চড় খেয়ে দমে যায়নি। তার এই মুহূর্তে মায়াকে চাই। তাই চড় খেয়েও আবারও এসে কেবিনে দরজা ধাক্কাতে থাকে নিজের বাহু দিয়ে। আরাব খান সবটা স্বাভাবিক রাখতে আর মায়ের অপারেশনে যাতে কোনো ব্যাঘাত না ঘটে, তাই আবার আসিফকে ইশারা করে হৃদকে আটকাতে। সাথে আসিফ সহ বাকি বডিগার্ডরা হৃদকে আবারও টেনে ধরে রাখে। হৃদ অনেকটা হাঁপিয়ে উঠছে সবার সাথে জোরাজুরি করতে করতে। সাথে সারাদিনে ক্লান্তি ভর হৃদের। দিন দুপুরে কিছু খায়নি, আর সারাটা দিন ব্যস্ত পার করে বিকালে বাসায় এলো মায়াকে দেখে নিজের সব ক্লান্তি ভুলে গিয়ে মায়ের পিছন পিছন ছুটে এসেছে শপিং মল পর্যন্ত। কিন্তু রাস্তা অপ্রত্যাশিত ঘটনা আর হৃদ নিজের মায়ের সাথে থেকেও নিজের বউকে প্রোটেক্ট করতে পারেনি, বাঁচাতে পারেনি মায়াকে অ্যাক্সিডেন্ট হওয়ার থেকে। এতে হৃদ আসলে বেশি ক্ষুব্ধ নিজের প্রতি। হৃদ সবার সাথে জোরাজুরি করতে করতে হাইপার হয়ে চিল্লিয়ে বলে, আই ওয়ান্ট হার দাদাভাই, আমার ওকে লাগবে। আমাকে আমার হৃদকে এনে দাও, নয়তো আমি আমার নিজের নিঃশ্বাসটাও নিতে পারবো না। আই নিড হার, প্লিজ আমাকে এনে দাও আমার হৃদকে। কথাগুলো বলতে বলতে আস্তে করে মাটিতে লুটিয়ে পড়ার আগে আসিফ সহ বাকি সবাই শক্তভাবে জড়িয়ে ধরে হৃদকে। হৃদ প্রচণ্ড মানসিক চাপ আর উত্তেজনা নিতে না পারে জ্ঞান হারায় ফেলে। হৃদকে জ্ঞান হারাতে দেখে কান্নারত অবস্থায় এগিয়ে এসে হৃদের ফুপি, সাথে ফিহা, ডলি সবাই হৃদকে কান্না করতে দেখে বলে, আরব সবাইকে এক পলক দেখে উপরে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করে নার্সকে বলে হৃদকে কেবিনে শিফট করতে। পরে ডাক্তার হৃদকে দেখে আরব খানকে উদ্দেশ্যে বলে, পেশেন্টের অবস্থা বেশি ভালো না, উনি মানসিকভাবে ভীষণ চাপ পেয়েছেন। সেটা মেনে নিতে পারেননি, প্রচণ্ড উত্তেজনায় জ্ঞান হারায়। পেশেন্ট এখন
ফুল রেস্ট দরকার, নয়তো ওনাকে বাঁচানো যাবে না। উনি এমনভাবে উত্তেজিত হতে থাকে, উনি অনেকটা দুর্বল হয়ে পড়ছেন। তাই আমরা ওনাকে স্যালাইনের সাথে সাথে ঘুমের ইঞ্জেকশন দিচ্ছি। 3 ঘন্টার আগে ওনার ঘুম ভাঙবে না। আশা করি আপনি আমার কথা বুঝতে পারছেন। জি ডক্টর, বুঝতে পারছি। তবে আপনি হৃদকে 3 ঘন্টার জন্য নয়, 24 ঘন্টা ঘুমের ইঞ্জেকশন দিন। কারণ হৃদ ঘুম থেকে উঠে আবার মায়ের জন্য পাগলামি করবে, তখন হৃদকে সামলানো আমাদের জন্য দায় হয়ে পড়বে। তারপর আবার মায়ের অবস্থা কখন কি হয় কিছু বলতে পারছি না। তাই আপনি হৃদকে ঘুমের পড়ায় ইঞ্জেকশন দিন, যাতে 24 ঘন্টা আগে না ওঠে। শান্ত দৃষ্টিতে বলল আরব খান। ডাক্তার আরব খানের কথা শুনে হৃদকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়। আরব খান এগিয়ে এসে হৃদের মাথায় আদুরে এক হাত বুলিয়ে দিয়ে নিশ্চুপে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বেরিয়ে যায় হৃদের কেবিন থেকে। সবটা নীরব দর্শক পর্যবেক্ষণ করে নিল ডলি। ডলি মির্জা কখনোই ভাবতে পারেনি রিদান খান মানে দেশের সবচেয়ে বড় বিজনেসম্যান একটা সামান্য মেয়ের জন্য এতটা পাগল আর হাইপার হয়ে পড়বে। আর সবচেয়ে বড় কথা, একটা হৃদ যে বিবাহিত সেটা সে আজকে শুনলো, তাও হৃদের মুখ থেকে। যাকে সে এতটা বছর ধরে ভালোবাসে এসেছে, হঠাৎ করে তার মুখে অন্য একটা মেয়েকে বউ বলে দাবি করে কিছুতেই মেনে নিতে পারছে না ডলি মির্জা। হৃদের এতটা পাগলামি দেখে ইচ্ছে করছে সব কিছু ভেঙে তছনছ করতে, মায়া নামক মেয়েটিকে নিজের হাতে হত্যা করতে আর হৃদকে নিজের কাছে নিয়ে আসতে। তাই সে নিজের মনে মনে দোয়া করতে লাগলো যাতে মায়া নামক মেয়েটা জীবিত ফিরে না আসে হৃদের জীবনে। আর কিছুক্ষণ পর হসপিটালে হতভম্ব হয়ে দৌড়ে এসে আয়ন। আয়নকে দেখে বোঝা যাচ্ছে সে যে কতটা সাফার করে এসেছে এখনো পর্যন্ত। চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে নিজের কপালে, শার্টের ইনটাও অগোছালোভাবে বেরিয়েছে প্যান্টের থেকে। চোখ মুখ ফোলা ফোলা, অনেকক্ষণ কান্না করেছে, যেটা হয় আর কি। আয়নকে এমন অবস্থা দেখে চমকে ওঠে আয়নের পরিবার। তারা কখনোই আয়নকে এমন অবস্থায় দেখেনি। আর সবচেয়ে বড় কথা, তো মায়ের জন্য এতটা ভেঙে পড়বে সেটাও তাদের চিন্তা ভাবনার বাইরে। কিন্তু আরব খান চমকায়নি। তিনি জানেন মায়ের প্রতি আয়নের ফিলিংসটা। তাই তিনি এক পলক আয়নকে দেখে বেঞ্চের মধ্যে চুপচাপ বসে থাকে। আয়ন প্রচণ্ড উত্তেজিত হয়ে দৌড়ে এসে আরব খানের সামনে হাঁটু গেড়ে বসে। আরব খান দুই হাতে নিজের হাতে ভাঁজ নিয়ে কাঁপা কাঁপা বলে, আমার মায়া পাখি কোথায় নানা ভাই? ও ঠিক আছে তো? এত কিছু কীভাবে হলো নানা ভাই? আমার মায়া পাখি কিছু হলে আমি কী নিয়ে বাঁচবো? আমি কিছুতেই আগুন লাগিয়ে দিব যদি আমার মায়া পাখির কিছু হয়। আমার খুব কষ্ট হচ্ছে নানা ভাই, কী করবো আমি যাতে আমার পাখি একদম ঠিক থাকে? ওকে না দেখেও আমি আর থাকতে পারছি না। তুমি বলে দাও আমি কী করবো এখন? আমার দম বন্ধ হয়ে আসছে কান্না করতে করতে। আয়নের কথা শুনে আয়ন উঠিয়ে শক্ত করে জড়িয়ে ধরে নিজের বুকের মাঝে। এই মুহূর্তে কিছু ভাবার সময় নেই আরবখানে। এখন শুধু সবটা সামলাতে হবে তাকে, নয়তো আয়ন হৃদের মতো আর না পাগলামি করে বসে। অবশ্য আয়ন হৃদের মতো অতটা উগ্র টাইপের না। আয়ন একটু বেশি গম্ভীর টাইপের মানুষ। তাই আরক্ষণ আয়নকে নিয়ে বেশি আশাহত যে আয়ন হৃদের মতো এতটা পাগলামি করবে না, আবার শান্ত হয়ে বসে থাকবে। তাই তিনি সবটা বুঝে আয়নকে নিজের বুকের মাঝে নিয়ে সান্ত্বনা দেয় যে মায়া ঠিক আছে, কিচ্ছু হয়নি। আয়ন আরব খানের কথা কিছুটা শান্ত হয়ে বসে আরব খানের পাশে দুহাত দিয়ে নিজের মাথা চেপে ধরে। টানা 3 ঘন্টা যাবৎ মায়ের মাথায় সার্জারি করে চলছে ডাক্তাররা, কিন্তু কিছুতেই কিছু করতে পারছে না তারা। অপারেশন সাকসেসফুলভাবে করেছে তারা। তারপর মায়ের শরীর শারীরিকভাবে নেতিয়ে পড়ছে ক্রমাগত। এভাবে নেতিয়ে পড়লে হয়তো আর মায়াকে বাঁচানো যাবে না। কিন্তু পেশেন্ট যদি নিজের মতো করে বাচ্চা আশা ছেড়ে দেয়, তাহলে ডাক্তার বা কী বলতে পারে? ডাক্তার রেবা নাকি বাকি সব সিনিয়র ডাক্তাররা মিলে সাবধানতার সাথে মায়ের অপারেশন শেষ করে। এতে করে টানা 4.5 ঘন্টা সময় লাগে এই অপারেশন শেষ করে বেরিয়ে এসে ডাক্তার রেবা বের হতে এগিয়ে এসে সবাই ডাক্তার রেবা সবাইকে অপলক দেখে হৃদকে কোথাও দেখতে না পায় স্বাভাবিক বলে, মিস্টার খান, আপনার অপারেশন সাকসেসফুল হয়েছে, সার্জারি সফলভাবে হয়েছে। কারও তেমন সফল হতে পারেনি আমরা, কারণ পেশেন্টের মাথা অনেকটা গভীর ছিল। তাই পেশেন্ট 72 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলেও আমাদের সত্যি কিছু করার থাকতো না। আমরা পেশেন্টকে অবজারভেশনে রেখেছি 72 ঘন্টা। প্লিজ অন্তত আপনি আমাদের বোঝার চেষ্টা করুন, মৃত্যু কারো হাতে নেই। আমরা শুধু আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। আপনারা আল্লাহটা করুন, তিনি একমাত্র ভরসা। বলে ডাক্তার রেবা নিজের জায়গা ত্যাগ করলেন।
বলা তো যায় না, আবার কখন এসে গুলি করে বসে। তাই তিনি যত সম্ভব নিজের কেবিনের দিকে এক প্রকার ছুটে যায়। মায়ের অবস্থার কথা শুনে সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়েছে, কারো মুখে কোনো কথা নেই। আয়ন সবটা দিনে ধূপ করে ফ্লোরে বসে পড়ে, আর আরব খান এবার নিজেই ভেঙে পড়েন। এই ভেবে যে কীভাবে সামলাবেন নিজের স্ত্রী আর নাতিকে। বউ যে তার যেমন তেমনই, কিন্তু রিত আজকে যা করেছে মায়ের জন্য, তারপর তাকে সামলাতে পারবে তো যদি মায়ের কিছু হয়ে যায়। কেবিনে অজ্ঞান অবস্থায় শুয়ে আছে মায়া। 48 ঘন্টা হতে চললো, কিন্তু মায়ের কোনো রকম উন্নতি হচ্ছে না, বরং আরও মস্তিষ্ক স্নায়ুকোষ সরাসরি ইফেক্ট পড়ছে, যার জন্য মায়ের শরীর রেসপন্স করা ছেড়ে দিয়েছে ক্রমাগত। এতে করে ডক্টররা বেশি চিন্তিত। মায়ের অ্যাক্সিডেন্টের ফলে মায়ের মাথায় মাইগ্রেন রগগুলির মধ্যে রক্ত জমাট বেঁধে, যা অপারেশন করে সাকসেসফুল করতে পারেনি ডাক্তাররা। সাকসেসফুল অপারেশন হলেও মায়ের মাথায় জমাট বেঁধে থাকা রক্তগুলো থেকেই যায়। ডক্টররা ইচ্ছা করেই দিয়েছে যাতে করে এই রক্ত পড়া করতে না পারে, এমন কিছু না। ডক্টররা পারত তখন জমাট বাঁধতে থাকা রক্তগুলো পরিষ্কার করতে, কিন্তু এতে করে মায়েকে একদম বাঁচানো যেত না, কারণ মায়ের শরীর রেসপন্স করা ছেড়ে দিয়েছিল আর মায়ের অবস্থা বেশ খারাপ ছিল। তাই ডাক্তাররা বাধ্য হয়ে এমনটা করতে হয়েছে। তবে এই জমাট বাঁধা রক্তের জন্য তেমন কোনো ক্ষতির সম্মুখীন হয়নি মায়েকে। নিয়মিত ওষুধ খেলে ভালো হয়ে উঠবে এমনটা আশা তো। তাই এখন পেশেন্ট রেসপন্স করা কথা, জ্ঞান ফেরার কথা কিছু উল্টো এখন পেশেন্টের অবস্থা ক্রমাগত অবনতির দিকে। এতে করে ডাক্তাররা বেশ চিন্তিত, কারণ এমনটা হওয়ার কথা নেই, তবু এমনটা হচ্ছে। তাই ডাক্তারদের এমন মনে হচ্ছে যে পেশেন্ট ইচ্ছাকৃতভাবে ঠিক হতে চাচ্ছে না, তাই পেশেন্টের মস্তিষ্কে নিজ বডি কাজ করা ছেড়ে দিচ্ছে। 24 ঘন্টার মধ্যে যদি পেশেন্টের জ্ঞান না ফিরে, তো তাকে বাঁচানো সম্ভব না। এমন এক সব চিন্তা ভাবনা নিয়ে ডাক্তার রেবা মায়ের রিপোর্টগুলো দেখতে থাকলো। রিপোর্ট দেখা শেষে মায়াকে এক পলক দেখে নার্স মায়াকে সাথে থাকতে বলে বের হওয়ার জন্য উল্টো পা ঘুরতে কেউ দরজার ঠেলে হুড়মুড়িয়ে মায়ের কেবিনে ঢুকে হতভম্ব হয়ে। ডাক্তার রেপা চমকে ওঠে, সাথে সাথে দরজার দিকে আসা ব্যক্তির দিকে তাকে দীর্ঘশ্বাস ফেলে, কারণ তিনি কিছু বলবেন ব্যক্তিটি কান পর্যন্ত পৌঁছাবে না। তাও তিনি ভালো করে জানেন, বিগত 48 ঘন্টায় তিনি অনেক কিছু দেখেছেন। এই ব্যক্তিটি অতিরিক্ত মাত্রায় পাগলামো আর মেয়েটির জন্য অসীম ভালোবাসা কতটা ভয়াবহ রূপ ধারণা করছে তা দেখেছে। তাই ডাক্তার রেখেবা কোনো ভনিতা ছাড়া উজ্জীবন কণ্ঠে হাসি মুখে বলেন, হ্যালো মিস্টার এআরকে, এখন কেমন আছেন আপনি? ডাক্তার এবার হয়তো হৃদের কান পর্যন্ত পৌঁছাতে পারেনি। হৃদ হতভম্ব হয়ে দৌড়ে এসে সিটের সামনে মায়ের মাথার কাছে হাঁটু করে বসে মায়াকে ভালো করে পর্যবেক্ষণ করে তাকিয়ে থেকে বিচলিত কণ্ঠে বলে, ডক্টর, আমার হৃদ উঠছে না কেন? ডাক্তার রেবা কিছু বলার আগে বাকি সবাই হুড়মুড় করে কেবিনের ভেতর প্রবেশ করে হৃদের জন্য। হৃদকে থামাতে হবে, কারণ হৃদ এর আগে আরও একবার পাগলামো করছে। হৃদকে যখন 24 ঘন্টার জন্য ঘুমের ইঞ্জেকশন দিয়েছিল, 24 ঘন্টা পর হৃদ ঘুম ভাঙতে মায়ের জন্য আরও পাগলামি শুরু করে দেয়। নিজের কেবিনে সব কিছু ভাঙচুর করতে শুরু করে দেয়। মায়ের জন্য প্রচণ্ড হাইপার হয়ে উঠছিল, হৃদয়ের জ্ঞান হারিয়ে যা কাছে পাচ্ছিল তাই ছুঁড়ে মারছিল, আর মায়াকে নিজের কাছে এনে দেওয়া বলে চিল্লাচিল্লি করছিল শুরু করে দেয়। হৃদের হাতে সেলাইয়ের তারটা দিয়ে চিরার মতো হলে হাত থেকে অনর্গল রক্ত পড়তে থাকে, কিন্তু হৃদের সেদিকে কোনো খেয়াল ছিল না। তার শুধু হৃদকে চাই, তার বউকে তার কাছে চাই, নয়তো সব কিছু ধ্বংস করে দেবে। আরাফ খান হৃদের অবস্থা থেকে বাধ্য হয়ে ডাক্তারকে বলে আরও 24 ঘন্টা ঘুমের ইঞ্জেকশন দেওয়াতে, নয়তো মায়ার আগে হৃদকে হারাতে হবে সবাই। হৃদের এমন পাগলামো দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল হেনা খান, আয়ান আর মায়ের পরিবার। অ্যাক্সিডেন্টের কথা শুনে তারা আগে এসে পড়েছিল হসপিটালে। মায়ের জন্য ভেঙে পড়লেও আরাফ খান আর আয়ান খান সান্ত্বনা দেন তাদের। তার বড় ভাই আরিফ চট্টগ্রাম থেকে এসেছে, আর একদিন আগে আসার পর থেকে নিজেকে শান্ত রাখতে পারছে না, কারণ নিজের আদুরে ছোট বোনকে এভাবে শুয়ে থাকতে দেখে ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে আরিফের। তারপর আবার হৃদের এমন পাগলামো দেখে একদম স্তব্ধ হয়ে যাচ্ছে। ডক্টর রেখা সবাইকে মায়ের কেবিনে ভিড় জমাতে উত্তেজিত কণ্ঠে বলে, মিস্টার খান প্লিজ সবাইকে বাইরে যেতে বলুন।
পেশেন্টের কেবিনের ভিতরে ভিড় জমালে পেশেন্টের আরও ক্ষতি হবে, তাই সবাই বাইরে যেতে বলুন। আর আপনার সাথে পেশেন্টকে নিয়ে কিছু কথা আছে, তাই আপনি সাথে বাদে সবাই বাইরে যেতে বলেন প্লিজ। ডাক্তার রেবার কথা শুনে আরব খান আসিফকে ইশারা করতে একে একে সবাই বাইরে বের হয়ে যায়। কিন্তু আয়ান আরিফ বাদে ডাক্তার রেবা আয়ান আর আরিফকে দেখে আরব খানের দিকে তাকায়। তিনি ডাক্তার রেবার তাকানো মানে বুঝতে না পারে ইশারা করে ডাক্তার রেবাকে বোঝান যে ওরা থাকলে কোনো সমস্যা হবে না। ডাক্তার রেবা আরব খানের ইশারায় আশাহত হয়ে পিছন ঘুরে করুণভাবে তাকায় হৃদের দিকে। হৃদ মায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছে, মায়ের এক হাতে আঁকড়ে ধরে রেখেছে। তখনই ডাক্তার রেবা নিজের দিকে তাকাতে দেখে হৃদ ডাক্তার রেবার দিকে না তাকিয়ে মায়ের দিকে নিজের দৃষ্টি স্থির রেখে ডাক্তার রেবাকে উদ্দেশ্য করে ডোন্ট বি ডিয়ার ডাক্তার রেবা, আমাকে এখান থেকে যাওয়ার জন্য ভুল করে একটা ওয়ার্ড মুখে উচ্চারণ করে হিতের বিপরীত হবে। বউ আমার, তাই সবটা জানার অধিকার আমার আছে। যা বলার চুপচাপ দাঁড়িয়ে আমার সামনে বলুন। হৃদের আমার শান্ত ঠান্ডা মাথায় হুমকির মানে বুঝতে পারে ডাক্তার রেবা, তাই কোনো ভনিতা ছাড়ে স্বাভাবিকভাবে আসলে আমি যেটা বলছিলাম সেটা আপনারা প্লিজ মাথা ঠান্ডায় নেওয়ার চেষ্টা করুন, কারণ কথাগুলো সত্যি, তাই আমাকে বাধ্য হচ্ছে। কথাগুলো বলে বেশিক্ষণ থামে ডাক্তার রেবা নিশ্চুপ একটা দীর্ঘশ্বাস ছাড়ে হৃদকে এক পলক থেকে আবার আরব খানকে উদ্দেশ্য করে বলে, দেখুন মিস্টার খান, আমাদের হাতে যতটুকু সম্ভব আমরা সবটাই করছি, চেষ্টা করছি পেশেন্টকে বাঁচানো। আমাদের ট্রিটমেন্ট সঠিকভাবে দেওয়ার ফলে পেশেন্টের কাছ থেকে কোনো আমরা রেসপন্স পাচ্ছি না। আমাদের এমন মনে হচ্ছে যে পেশেন্ট ইচ্ছাকৃতভাবে নিজের বডি থেকে মস্তিষ্ক আলাদা করে দিয়েছে। হয়তো পেশেন্টের মাথায় এমন কিছু মেমোরিজ গেঁথে আছে যার জন্য পেশেন্ট নিজে রেসপন্স করতে চায় না। তাই আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে চলছি, করব। কিন্তু পেশেন্ট আমাদের সাহায্য করতে হবে, নয়তো আমাদের একার পক্ষে সম্ভব না ওনাকে ঠিক করা। পেশেন্ট আমাদের সব কথা শুনতে পারবে, কিন্তু আমার কোনো রেসপন্স করতে পারবে না। সায়েন্স আমরা সবাই জানি, তবে সায়েন্সের মাঝে মাঝে ম্যাজিক বিশ্বাস করি, তাই ওনাকে ম্যাজিক ছাড়া ঠিক করা দেয়। এখন সব কিছু আল্লাহকে ডাকুন, আপনারা আল্লাহকে ডাকুন। ডাক্তার রেবার কথা শুনে আরব খান সাথে সাথে হৃদের দিকে তাকায়। হৃদকে শান্ত হয়ে বসে থাকতে দেখে আরব খান অজানা ভয়ে কাজ করতে শুরু করে। আরব খানের সাথে সাথে ডাক্তার রেবার হৃদের দিকে তাকায়। আরিফ আর আয়ান সবটা শুনে পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছে, কিছু বলার মতো ভাষা তাদের জানা নেই। তখনই ডাক্তার রেবা কিছু বলার জন্য মুখ খুলবে, তার আগে হৃদ শান্ত দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলে থাকে, ড্রামা ডোজ শেষ, এবার বিনা বাক্যে এক এক করে সবাই রুম ত্যাগ করো। আমি এক কথা দুবার রিপিট করবো না। সো হারি আপ। হৃদের কথায় আয়ন রেগে কিছু বলতে যাবে, আরব খানের জন্য থামতে হয়। আরব খান আয়নকে হাত ধরে থামিয়ে দেয় আর ইশারায় বুঝিয়ে দেয় হৃদকে একা ছাড়তে। আয়ন সেটা মানতে নারাজ না হলে শেষে নানা ভাইয়ের কাছে হার মানতে হয়। পরে জায়গায় দাঁড়িয়ে মায়াকে এক পলক দেখে বিনা শব্দ করে রুম ত্যাগ করে। সাথে আরিফ, ডাক্তার রেবা, আরব খান আয়নের পিছন পিছন বেরিয়ে যায় কেবিনে। সবাই বাইরে যেতে হৃদ কোমর থেকে বন্দুকটা বের করে মায়ের সামনে একটা চেয়ারে টেনে বসে পড়ে। চেয়ারের এক পা তুলে নিচের হাতে থাকা বন্দুকটা কপালে ঠেকে স্লাট করতে করতে অন্য হাতটা চেয়ারের উপরে তুলে রেখে বন্দুকটা চেপে ধরে কপালে ঠেকিয়ে মায়ের দিকে শান্ত দৃষ্টিতে বলে ওঠে, এত তাড়াতাড়ি আমার থেকে তোমার ভয় উঠে গেছে? আমাকে ভয় করছে না? তোমার কলিজা কাঁপছে না? আমাকে ছেড়ে যেতে চাও? কথাগুলো বলে হৃদ চেয়ার থেকে লাফ দিয়ে উঠে পড়ে। পরে বন্দুকটা দিয়ে নিজের কপাল চুলকাতে চুলকাতে মায়ের সামনে দাঁড়িয়ে বলে, তোমাকে বলেছিলাম না বউ, নেই তো কেউ নেই, সব কয়টাকে একসাথে মারবো। তুমি যেহেতু আমার সাথে থাকবে না, তো তোমার ফ্যামিলিকে বাঁচিয়ে আমার কি কাজ? তুমি আমার কথা শুনবে না তো বাইরে তো যে তোমার মা বাবা ভাই বোন আছে, সব কয়টাকে একসাথে গুলি করে মারবো আমি, সব ঝামেলা একেবারে চুকিয়ে ফেলে, কি বলো, হবে না? কথাগুলো বলে মনিটরের দিকে তাকাতে মায়ের জীবনরেখাগুলো কেমন পরিবর্তন হচ্ছে। মায়া এতে করে কোনো রেসপন্স করছিল না। হৃদ মায়াকে অনেক ভয় দেখানো হৃদের কাছে ফিরিয়ে আনবে, তাই হৃদ ভেবেছিল মায়া আর তার ফ্যামিলিকে ভীষণ ভালোবাসে এবং তাদের ভয় দেখালে হয়তো মায়ের নিজ থেকে রেসপন্স করবে। কিন্তু হৃদের ধারণা ভুল প্রমাণ করে দেয়।
মায়া কোনো রকম রেসপন্স করে না। হৃদ মায়াকে রেসপন্স করতে না দেখে কপর ডাক দিয়ে বলে, ঠিক আছে, করতে হবে না তোর রেসপন্স, আসতে হবে না তোকে আমার কাছে। আমি তোর ফ্যামিলির সাথে সাথে আমার ফ্যামিলিটাকেও মেরে দেই, আর তার করতে একটিবারও ভাববো না। তুই ভালো করে চিনিস আমাকে, আমি আমার কথা অটল থেকে। এবার বল কী চাই, আমার কাছে ফিরে আসবি নাকি সবগুলোকে গুলি করে মারবো? এবার হৃদ মনিটরের স্ক্রিনের দিকে তাকায়, এতে কোনো করে মায়ের কোনো রেসপন্স নেই। হৃদ ভিতর থেকে অনেকটা ভেঙে পড়ছে মায়াকে রেসপন্স করতে না দেখে। মায়া যদিও ফ্যামিলি, তাদের জন্য ফিরতে না চাইলেও মায়া কার জন্য ফিরতে চাইবে? মায়ের মস্তিষ্ক জোরকার বিচরণ করছে, যার জন্য মায়া সব কিছু ত্যাগ করতে চেয়েছে। কারণ মায়া মেমোরি কেয়ার মেমোরি মায়ার মাথায় গেঁথে আছে, যার জন্য উম, মায়া সর্বোচ্চ ইচ্ছা ছাড়ুক। হৃদ কি একটা ভেবে কাঁপা কাঁপা গলা বলল, তোর আয়নকে মেরে দিব আমি। ভালোবাসি না তুই আয়নকে, তোর ভালোবাসাকেও আমি মেরে দেবো। কাঁপা কাঁপা বলে কথা বলে বলে দ্রুততার সঙ্গে মনিটর স্ক্রিনে তাকায় হৃদ। এতে করে মায়ের রেসপন্স করতে না দেখে শান্ত একটা দীর্ঘশ্বাস ছেড়ে পর টলমল চোখে মায়ের দিকে তাকায়। মায়ের মনে আয়নের জন্য কোনো রকম ফিলিংস না দেখে মুহূর্তে ভালো লাগা ছেয়ে যায় হৃদের মনে। কিন্তু এই ভালো লাগা বেশিক্ষণ স্থায়ী হয়নি, কারণ মায়া যদি এদের সবার জন্য ফিরতে না চায় তাহলে কার জন্য ফিরবে? তাই এই ভেবে হৃদ আবারও বিচলিত হয়ে পড়ে। কি করবে কিছু না ভেবে মায়ের দিকে বন্দুক তাক করে। কিছুক্ষণ পর হৃদ টলমলে চোখে নিজের মাথায় বন্দুক তাক করে, পরে চোখ মুখ শক্ত হয়ে বলে, ঠিক আছে, তোকে ফিরতে হবে না আমার কাছে। তুই মরতে চাইছিস তো মর, তোর সাথে আমি মরতে চাই। এমনি তো তোকে ছাড়া মরতে মরতে বেঁচে আছি, বাকিটা বাঁচিয়ে কি করব? প্রাণহীন দেহটা নিয়ে কি করব? আমার আর কিছু ভালো লাগছে না, তাই তোর আগে আমি নিজের প্রাণটা দিয়ে দেব। তুই নাই তো আমি নেই, সব কাহিনী শেষ। বলে হৃদ হাতে থাকা বন্দুকটা শক্ত করে চেপে ধরে ট্রিগারে চাপ দেয়। মায়ের রেসপন্স করতে থাকে, জোরে জোরে নিঃশ্বাস ওঠানামা করতে থাকে। মনিটরের স্ক্রিনে মায়ের জীবনরেখা মুহূর্তে আপন গতিতে চলছে। সবটা দেখে মুহূর্তে স্তব্ধ হয়ে যায় হৃদ। কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না হৃদ। কাকে কি বলবে, কাকে তার মনের কথাগুলো বোঝাবে সে? তার বাচ্চা বউটার জন্য ফিরতে চাই, তাকে ভালোবাসে বলে তার কথা ভেবে সব কিছু ছাড়তে চায়। তার বউ, শুধু তার জন্য হৃদ যাকে অবুঝ ভেবে দূরে সরিয়ে রেখেছিল, তার সেই বাচ্চা বউয়ের সবটা জুড়ে শুধু তারই বসবাস। মায়ের মনে শুধু হৃদের বসবাস, আর সে কিনে বুঝতেই পারল না, পড়তেই পারেনি হৃদ তার বাচ্চা বউয়ের মন। যদি পড়তে পারতো তাহলে এতটা পদ আসতে হতো না। হৃদ সবটা এক মনে ভেবে ধপ করে হাঁটু গেড়ে বসে পড়ে মায়ের সামনে। পরে হাত থেকে বন্দুকটা ফেলে দিয়ে কাঁপা কাঁপা হাত দুটো বাড়িয়ে দেয় মায়ের দিকে। হৃদ দু হাতে ভাঁজে মায়ের দুগাল আঁকড়ে ধরে টলমল চোখে তাকিয়ে পড়ে মায়ের দিকে। পরে নিজের অশ্রুসিক্ত চোখে তাকিয়ে থেকে হুট করে মায়াকে জাপটে ধরে মায়ের বুকে মায়া রেখে নীরবে চোখের জল ফেলতে থাকে। তার এই চোখের জল সুখের জল, অপ্রত্যাশিত কিছু পাওয়ার জল। আজ যে সবচেয়ে বড় দুটো জিনিস পেল তার জীবনে, তার বউ ও বউয়ের ভালোবাসা, আজ দুটোই তার। সময় ঠিকঠাক চলছে আপন গতিতে, সব কিছু সময় তালে আপন গতিতে চললেও থেমে নেই হৃদের জীবন। সব কিছু ঠিক থাকে তবুও ঠিক নেই। ভালোবাসার দহনে পড়ছে হৃদ, যা সে চাইলেও সে বের করতে পারে না। আর হৃদ তাকে ক্ষণে ক্ষণে পুড়িয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। হৃদের মনে এক মুহূর্ত অশান্তের আগুন জ্বলছে প্রতিটা মুহূর্ত, আর সেই আগুন হৃদ তার বউকে পোড়াতে একসাথে জ্বলতে চায় ভালোবাসার দহনে, কিন্তু হৃদ চাইলেও জ্বলাতে পারছে না ভালোবাসার দহনে, আর না পারছে মনের অশান্ত আগুনটাকে। সবটাই শুধু নীরবে দর্শকের মতো দেখতে হচ্ছে তাকে, কারণ হৃদ তাকে সেই সুযোগটা দিচ্ছে না। হৃদের যা চাই সে কখনো আপোষ করে নিয়েছে কিনা সন্দেহ আছে। সে সবসময় নিজের মতো করে ছিনিয়ে বা জোর করে নিয়ে নিয়েছে, কিন্তু তার বউয়ের ক্ষেত্রে ঠিক তাই হতো। তাহলে জোর করে হলো তার চাই, তা আদায় করে নিয়ে নিত মায়ার থেকে। কিন্তু হৃদ তা করতে পারছে না, কারণ এতে হিতের বিপরীত হবে। মায়া সুস্থ হয়ে খানবাড়িতে এসেছে আজ 15 দিন হয়েছে। এই 15 দিন হৃদ মায়ার থেকে যথেষ্ট পরিমাণ দূরে থেকেছে, কাছে যায়নি, কথা বলেনি, কোনো রকমের ভয় দেখায়নি মায়াকে। সবটা করে এসেছে শুধু মায়ের জন্য। মায়া অসুস্থর কথা চিন্তা করে চুপ থাকতে হয়েছে হৃদকে, নয়তো বউ বলে ছাড়বে তো না কখনোই মায়া। কথাগুলো নিজের অফিসের রুমে
দাঁড়িয়ে এক মনে ভাবছিল হৃদ। পকেটে 2 হাতে গজিয়ে স্ট্রং হয়ে দাঁড়িয়েছে। কাছের গ্লাস বেদ করে দৃষ্টি তার দূর আকাশের শূন্য ভাসমান। তখনই হঠাৎ ফোনের রিংটনের ভাবনার জগৎ থেকে বেড়ে আসে। হালকা বিরক্তি নিয়ে পাশে থাকা টেবিলের উপর ফোনটার দিকে তাকায় হৃদ। ফোনের স্ক্রিনে আশিকের নাম দেখে দীর্ঘশ্বাস ছাড়ে। পরে কোনোরকম ভনিতা ছাড়াই ফোনটা হাতে তুলে নেয় হৃদ। কারণ হৃদ জানে আশিকের জন্য ফোন করছে তাকে। তাই কল রিসিভ করতে কানে ধরতে আশিক বিচলিত কেন্দ্র বলে, বস, ম্যাম তো ভালোবাসা হচ্ছে সারা বাড়িতে, সবাইকে অস্থির করে তুলছে ভালোবাসা এনে দিতে, এখন কি করব? আশিকের এমন কথা মুহূর্তে মেজাজ খারাপ হয়ে যায় হৃদ। তাকে এভাবে ভালোবাসার দহনে পুড়িয়ে শান্তিমতো থাকতে দিচ্ছে না মেয়েটাকে। তাকে আরও পোড়ানোর জন্য আবার ভালোবাসা চাই। না কাছে যেতে দিচ্ছে, না কাছে টেনে নিচ্ছে। সময় মতো পাগলামিতে মেতে নিজের মতো। অন্যের ফিলিংসের কোনো ধারণা নেই মেয়েটার। না তার ফিলিংসের সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে না মনের কথাগুলো। এভাবে মেয়েটাকে ছাড় দেওয়া যাবে না। এত সহজেই সবটাই যেতে দিবে না হৃদ। কথাগুলো ভেবে হৃদ কপট রাগ দেখে খানিকটা উচ্চস্বরে আশিককে বলল, তোর ম্যামকে ভালোবাসার ডোজ শরবত বানিয়ে গলিয়ে খাওয়াবো রাতে, আসতে দে আমায়। তাই বাকিটা সময় নজর রাখিস তোর ম্যামকে। কথাগুলো বলে কল কেটে দেয় হৃদ। আশিক বাকি কথাগুলো শোনার প্রয়োজন বোধ মনে করেনি। পরে হাতে থাকা ফোনটা সজোরে টেবিলের উপর রেখে আবার আগের নিয়ে দাঁড়িয়ে পড়ে মায়ের চিন্তায়। মায়ের জ্ঞান ফেরা পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু বিপদে ঘটে মায়ের জ্ঞান ফিরে হৃদকে দেখে ভয়ে অস্থির হয়ে ওঠাটা। মায়ের সাথে সাথে নর্মাল থাকলেও হৃদকে দেখে ভয় সেটে যায়। মুহূর্তে চোখে মুখে আতঙ্ক ছেয়ে যায়। নিজেকে হৃদের থেকে বাঁচানোর জন্য অন্যকে আঁকড়ে ধরাটা হৃদের জন্য ছিল একরাশ ভারাক্রান্ত কষ্ট। হৃদ যতবার মায়ের কাছে যেতে চেয়েছে ঠিক ততবার মায়ের জন্য থামতে হয়েছে তাকে। ভেতরটা শুধু ক্ষণে ক্ষণে পুড়তে হয়েছে বরাবরের মতো। প্রতিবার হৃদ শুধু অসহায় এর মতো তাকিয়ে থাকতো মায়ের দিকে। কি করবে সে নিজের জন্য? আর মায়ের জীবনে রিস্ক নিতে পারবে না, কারণ ডাক্তারের ভাষ্য মতে মায়ের মাথায় আঘাতটা গভীর এবং স্নায়ুকোষ রক্ত জমাট বেঁধে থাকায় সেটা পরিষ্কার করতে না পারায় মায়ের মাথায় এটি অনেক সময় সরাসরি ইফেক্ট। এর জন্য মায়া অনেক পাগলামি করবে অনেক কিছুতে, আবার অনেক বেশি রিয়্যাক্ট করবে। এতে করে সবাইকে সহ্য করে নিতে হবে যতদিন না মায়া পুরোপুরি সুস্থ হয়। কিন্তু ততদিন সবাইকে সাবধানে থাকতে হবে মায়াকে নিয়ে। আর যদি মায়ের কোনো কিছুর জন্য জোর বা বাধ্য করা হয়, তাহলে এতে করে মায়ের মস্তিষ্ক স্নায়ুকোষ সরাসরি ইফেক্ট করবে। মায়ের সেই মস্তিষ্ক চাপ নিতে পারবে না। পরে মায়ের কোনো ক্ষতি হতে পারে, যেমন অকালে মৃত্যু। তাই হৃদ মায়ের থেকে দূরে দূরে থাকছে। পরিবারের সবাই মায়ের জন্য হৃদের করা পাগলামো দেখে মায়ের জন্য চুপচাপ থাকছে, কিন্তু হৃদ সবটা আর মেনে নিতে পারছে না। মায়াকে হসপিটালে 20 দিনের মতো রাখা হয়েছে, আর আজ 15 দিন হয়েছে বাড়িতে এসেছে মায়া। চোখে মুখে সে আগের মতো চঞ্চলতা ফুটে উঠছে। আবার আগের মতো সব কিছু চোখে পড়লো, হৃদের চোখে পড়ে না মায়ের। কিন্তু না, মায়াকে ছাড় দিবে না হৃদ, কোনো কিছু দেবে না। অনেক হয়েছে এমন লুকোচুরি খেলা। এই খেলা খেলতে খেলতে সে নিজেই ক্লান্ত। এবার মায়াকে তার সাথে সামিল করবে সব কিছুতে। সে কেন একা পড়বে? এই আগুনে মায়াকেও পড়তে হবে, মায়াকে ছাই হতে হবে ঠিক তার মতো করে। সে যতটা চটপট করছে বউকে কাছে টেনে নিতে পারা, মায়াকে ঠিক ততটাই ছটপট করতে হবে তাকে কাছে পাওয়ার জন্য। একসাথে মেতে উঠবে দহনের আগুনে, দুজনে একে অপরের সাথে পিষবে। কথাগুলো এক মনে দাঁড়িয়ে ভাবছিল হৃদ। পরে কিছু একটা ভেবে বেরিয়ে যায় আশিপে থেকে। অন্বেষণ নামক যুদ্ধে মেতে উঠেছি আমি। খাওয়া দাওয়া বাদ দিয়ে এই যুদ্ধ পরিচালনা করছে আমি। আমার দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাউকে ছাড় দিব না আমি। তাই শত কষ্ট হলো আমি আমার যুদ্ধ পরিচালনা করেই যাচ্ছি। আর আমার যুদ্ধের প্রধান কারণ হলো ভালোবাসা। ডলি আপুর ভাষ্য মতে সবাই নাকি আমাকে ভালোবাসে না। আমি নাকি এমনি এমনি এই বাড়িতে পড়েছি, কেউ আমাকে চোখে দেখতে পারে না। আর আমার গুন্ডা স্বামী নাকি আমাকে সহ্য করতে পারে না। তাই নাকি তিনি নাকি শুধু ডলি আপুকে ভালোবাসেন। এই বাড়ির সবার কাছে ভালোবাসা ভালোবাসা মানুষ দুটো আছে, শুধু নাকি আমার কাছে নেই। আমাকে নাকি কেউ ভালোবাসে না। তাই আমার ভালোবাসা ও ভালোবাসার মানুষ দুটোই চাই চাই, নয়তো কাউকে ছাড় দেব না। তাই সেই সকাল থেকে সারা বাড়ি ঘুরঘুর করছি আমি আমার ভালোবাসার জিনিসটা পাওয়ার জন্য।
কিন্তু বরাবরের মতো আমাকে শূন্য হতে হচ্ছে। তারপর আশা ছাড়ছি না। সবার পিছন পিছন ভালোবাসা নামক জিনিসের জন্য ঘুরে বেড়ালো, এতে করে ভাবান্তর হচ্ছে না কারো। দাদা দাদি ফুপি ফিরে নিহা আপু ফিরে বাড়ির সব সার্ভেন্ট না কারো কাছে ভালোবাসা পাচ্ছি না, তাই বাধ্য হয়ে অন্বেষণ করতে হচ্ছে আমাকে। যতক্ষণ না আমি আমার ভালোবাসা পাবো ততক্ষণ পর্যন্ত কিছুই খাবো না। আমার এমন কথায় বাড়ির সবাই শুধু অসহায় ফেস করে তাকিয়েছিল, কিন্তু এতে করে আমার কোনো প্রতিক্রিয়া ছিল না। কারণ সবার কাছে যদি ভালোবাসা থাকে তো আমার কাছে কেন নেই? নিজের যুদ্ধে ঝাড়ি মেরে ড্রয়িং রুমের সবাই ঘাপটি মেরে গাল ফুলিয়ে ঠোঁট উল্টে বসে আছে আমি, আর গোল গোল চোখে পর্যবেক্ষণ করছি সবাইকে। ভালোবাসা ভালোবাসা শব্দটা সত্যি অদ্ভুত, তাই না? যে পায় সে সর্বসুখী, আর যে হারায় সে নিঃস্ববাসী। পাওয়া আর না পাওয়ার অদ্ভুত খেলা চলতে থাকে মানুষের জীবনে। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন? যে ভালোবাসা পায় আরও বেশি যাই, মনে হয় এত এত ভালোবাসাও কম। আর যদি ভালোবাসার মানুষগুলোর মধ্যে বিচরণ খুঁজে পাই তো তো কথাই নেই। তখন আমাদের চাহিদার কৌটাটা বেড়ে যায়। এর সাথে অ্যাড হয় অদ্ভুত সব আবদার। এই আবদারগুলো যদি ভালোবাসার মানুষগুলো হাসি মুখে পূরণ করে তাহলে তো আর কথাই নেই। মনের মধ্যে এক শান্তিময় হাওয়া বেয়ে যায়। এই মুহূর্তে মনে হয় বাড়ির সবার কাছে এক মুঠো ভালোবাসার জন্য হাত বাড়াচ্ছে। সবাই ভালোবাসার ঝুড়ি নিয়ে হাজির হয় আমার কাছে। এত এত ভালোবাসা দেখে আমি সত্যি অবাক হই। বাড়ির সবাই এটা সেটা দিয়ে যাচ্ছে আমাকে ভালোবাসা নামক বস্তু, আর আমি দু হাতে আমার ভালোবাসা করেছি। ছোট বড় সবার ভালোবাসা কুড়ালে শূন্যের খাতায় যায় ওনার আর বরাবরের মতো। কারণ আমার স্বামী সব ভালোবাসা শুধু ডলিঅপের জন্য বরাদ্দ। তাই আমার স্বামীর ভালোবাসার কৌটোটা শূন্য ছেড়ে দিলাম। থাক, কিছু না, শূন্যই খাতায়। ড্রয়িং রুমের সবাই দাদির কোলে মাথা রেখে এমন সব চিন্তা ভাবনায় বিভোর আমি। তখনই পাশ থেকে আমাকে টেনে তুলে আমাকে বসায়। আমি চমিত বিরক্তিতে নিয়ে পাশে তাকাতে চোখ পড়লো ফিয়াকে। ফিয়াকে দেখে আমার কোনো ভাবান্তর হলো না। আমি আগের ন্যায় আবারও দাদির কোলে শুয়ে পড়লাম। ঠিক তখনই ফিয়া আমাকে টেনে তুলতে তুলতে বলল, তোর সাথে এত মানে ইম্পর্টেন্ট কিছু কথা আছে মায়া, উঠে বস না প্লিজ। ফিয়ার কথায় আমি বিরক্ত নিয়ে বসতে দাদি চলে যায় ওনার কাছে। আমাদের দাদি চলে যাওয়াতে ফিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলে, যেন দাদি যাওয়াতে ও বেঁচে গেল। ফিয়ার এমন হাবভাব দেখে কপাল কুঁচকে এলো আমার। আমাকে এমন করে ফিয়ার দিকে তাকাতে দেখতে আমতা আমতা করে বলে, আঙ্কেল আন্টি কেমন আছে মায়া? না মানে তোকে বাসায় আনার পর তো ওনারা চলে গেছে আর কি, তাই জানতে চাইলাম। ভালোই আছে স্বাভাবিকভাবে। সবাই ভালো আছে? তীক্ষ্ণ দৃষ্টি, সবাই ভালো আছে। ও আচ্ছা, আঙ্কেল কী করে ব্যায়াম মারা যায়? আর আরিফ, মানে আরিফ ভাইয়া কী করে? ভাইয়া আপাতত কিছু করে না, তবে চট্টগ্রামে নিজের বিজনেস দাঁড় করাচ্ছে, সেখানেই থাকে। আমার কথা ফিরে ঝটপট করে বলে ওঠে, কেন চট্টগ্রামে কেন বিজনেস করতে চাইছেন উনি? ঢাকাতে ওনাকে আসতে বলো, এখানে কোথাও করতে হবে না। তাছাড়া রিত ভাইয়া ও আয়ন ভাইয়া ওনাকে অনেক হেল্প করতে পারবে। তুমি বলো আরিফ ভাইকে এখানেই আমাদের সাথে থাকতে। ফের কথায় আমি এক পলক তাকলাম। আরিফ ভাইয়া খুব আত্মমত নির্ভরশীল। ভাইয়া কখনো মানবে না যে ঢাকায় এসে ওনাদের থেকে হেল্প নিতে। ভাইয়ের নিজস্বতা সব কিছু করতে চায়। আমি তো ভাইয়ের চট্টগ্রাম থেকে নিজের মতো করে সবটা সামলেছি। ফিয়া আপন মানে কিছু একটা বিড়বিড় করতে লাগলো। ফিয়াকে বিড়বিড় করতে দেখে কপাল কুঁচকে এলো আমার। ফিয়া দেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে আবারও প্রশ্ন করে, আচ্ছা আরিফ ভাই কি আসবে না নিহাপুর বিয়েতে? না মানে 2 দিন বাদেই তো নিহাপুর বিয়ে, তাই জানতে চাইছিলাম। সঠিক বলতে পারি না, তবে আব্বু আম্মু আসতে পারে, ভাইয়া চট্টগ্রাম সুবিধা নাও আসতে পারে। আমার এমন কথায় তেলে বেগুনে জ্বলে ওঠে ফিয়া। ওকে জ্বলতে দেখে কেমন বোকা বনে গেলাম। কি বললাম, এমন বললাম যে এতটা রেগে গেলো। ফির সেই রাগে তেজ ধরে আমার সাথে তেজ দেখে বলল, আসবে না মানে? এত সোজা নাকি? তুই নাম্বারটা দিত আমাকে। কথাগুলো বলে অপেক্ষা না করে নিজের মতো করে আমার ফোন থেকে ভাইয়ের নাম্বার নেয় ফিয়া। আর আমি মুহূর্তে বোকা বনে গেলাম। কি হচ্ছে বোঝার জন্য ওর দিকে তাকিয়ে রইলাম। আমাকে এভাবে তাকিয়ে দেখে ফিয়া ঠোঁট কামড়ে হাসি বলল, তুই কিছু মনে করিস না মায়া, আসলে সবাই আসবে, আরিফ ভাইয়া আসবে না, তাই নাম্বারটা নেওয়া আর কি। আচ্ছা, এখন আমি যাই, আমার অনেক কাজ আছে তোর সাথে, বুঝতে পারবো না বলে আমাকে কিছু না বলে গিয়ে হাসি মুখে ফোন দেখতে দেখতে দু কদম এগিয়ে যায় ফিয়া।
পরে আবারও পিছন ফিরে হাসি মুখে আমার দিকে তাকিয়ে বলে, তুই কিন্তু কিছু মনে করিস না আবার, বলে নিজের রুমে প্রস্থান করে ফিরে। আর আমি ওর যাওয়ার দিকে হা করে তাকিয়ে রইলাম। কি বলে গেল মেয়েটা কিছুই বুঝতে পারছি না। কিছু মনে করার জন্য এটা গেল, নাকি কিছু মনে করার জন্য ইশারা করে গেল। আজ নিহাপুর গায়ে হলুদ। আমার অসুস্থতার কারণে বিয়েটা পেছাতে হয়েছিল সবাইকে। এখন যখন সব কিছু ঠিকঠাক, তাই বিয়েতে আর বিলম্ব করতে চাচ্ছে না ফয়জাল ভাইয়ের পরিবার। তাই সব কিছু সেই সূত্র অনুযায়ী চলছে। আমি হসপিটাল থেকে বাসায় এসেছি আজ 20 দিন হলো। সব কিছু ঠিকঠাক থাকলেও ওনার সাথে আমার তেমন একটা ঠিক নেই কোনো কিছুতে। ওনাকে দেখে যতটা ভয় কাজ করে তার চেয়ে বেশি অস্থিরতা কাজ করে। পাওয়া না পাওয়ার অঙ্কটার সাথে সাথে মাথা চেপে বসে। কারণ ডলি আপু সবসময় আমাকে এটা সেটা মনে করিয়ে দেয় সব কিছুতে, যে ডলি আপুকে ভালোবাসে আর বিয়েটাও করতে চাই। তাই আমি বাধ্য হয়ে ওনার থেকে দূরে সরছি। নিয়াপুর হলুদের অনুষ্ঠানে দাদাজান এ বাড়িতে করছেন, তাই সবার মতো করে সাজতে ব্যস্ত। অত সব কাজের মধ্যে আমার খেয়াল রাখছে আমার পরিবার থেকে আব্বু আম্মু আসলে ভাইয়া এখনো পর্যন্ত পৌঁছেনি, হয়তো রাতে এসে পৌঁছাবে। নিয়াপুকে পার্লার থেকে লোক সাজানো হয়েছে, সাথে বাড়ি শুদ্ধ আত্মীয় স্বজন যে তার মতো সাজগোজ করতে ব্যস্ত। আমি গোল গোল চোখে সবাইকে পর্যবেক্ষণ করতে পাশ ফিরতে কারোর সাথে ধাক্কা খেয়ে নিজে পড়তে পড়তে বেঁচে গেলাম। তাকিয়ে দেখি দাদি আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে, হাতে একটা শপিং ব্যাগ। আমি কিছু বলার আগে দাদি রেখে আমাকে বলে ওঠে, তুই এখনো রেডি হসনি মায়া? রেডি না হয়ে এখানে ঘুরে বেড়াচ্ছিস, চল আমার সাথে, বলে আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে যেতে লাগলো আমার উপরে রুমে। আর আমি গাল ফুলিয়ে অসহায়ের মতো ফেস করে দাদির পিছনে যেতে লাগলাম। কাঁচা হলুদ বিশিষ্ট শাড়ি পরানো হয়েছে আমাকে, শাড়িটা বাঙালিভাবে পরেছে, ডালাভাবে শাড়ি পরিয়ে দিয়েছে দাদি আমাকে। মুখে হালকা মেকআপ, চুলগুলো খোপা করা, তাতে সাদা গোলাপের একপাশে, কানে বড় বড় ঝুমকো, গলা খালি, কিন্তু দু হাতে কাঁচা হলুদ চুড়ি পরিয়ে দিয়েছে। দাদি আমাকে এক পলক দেখে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিয়ে কানে একটা লম্বা নজর টিকে লাগিয়ে দেয়, আর আমাকে নিয়ে বেরিয়ে পড়ে নিহাপুর হলুদের স্টেজে।